গল্পের শুরুতেই আমাদের মেইন লিড আর ফিমেল লিডের মায়েদের দেখানো হয়, যারা তাদের বন্ধুদের সাথে ট্রেকিং এসেছিল। মেইন লিড সিয়ং হো, যে কিনা একজন ফেমাস আর্কিটেক্ট, আর ফিমেল লিড রিও ইউএস এর একটি খুব বিখ্যাত টেক কোম্পানিতে চাকরি করে। সিয়ং হো আর রিওর যখন 5 বছর বয়স, তখন থেকে তাদের মায়েরা খুব ভালো বন্ধু। কিন্তু যেহেতু দুজনেরই সন্তান খুব ভালোভাবে সেটেলড, তাই তাদের মায়েদের মধ্যে সবসময় ঝগড়া হতে থাকে যে রিও আর সিয়ং হোর মধ্যে কে সবচেয়ে ভালো। সিয়ং হোর মা বলে সিয়ং হো তো কোরিয়ার সবচেয়ে টপ ইউনিভার্সিটি টপার ছিল। রিসেন্টলি সে যে ন্যাশনাল লাইব্রেরি ডিজাইন করেছে, তার জন্য তাকে বেস্ট আর্কিটেক্টের অ্যাওয়ার্ড দেওয়া হবে। এমনকি সে এত অল্প বয়সে নিজের কোম্পানিও খুলে নিয়েছে। এর পাশাপাশি সে ন্যাশনাল লেভেলের সুইমারও। যার শুনে রিওর মাও শুরু করে যে আমার মেয়েও ইউনিভার্সিটি টপার। ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়েই তাকে ইউএস এর সেকেন্ড মোস্ট রিচেস্ট বিজনেসম্যানের কোম্পানি থেকে চাকরি অফার এসেছিল। এদের এই দুইজনের ঝগড়া তাদের বন্ধুরা এতবার শুনেছে যে তাদের সব ডায়লগ তাদের ফ্রেন্ডরা মুখস্থ করে ফেলেছে। তাই তারা এই দুইজনকেই ফেলে রেখেই আরামসে এগিয়ে যায় আর একে অপরের সাথে বাজি ধরে যে আজকের ঝগড়ায় কে জিতবে। এরপর আমরা সেই অ্যাওয়ার্ড ফাংশনটা দেখি, যেখানে আজ সিয়ং হোকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, কিন্তু সে তো এখনো সেখানে পৌঁছায়নি। তাই তার কোম্পানির কো সিইও মিয়ং আর একজন এমপ্লয়ি তার জন্য চিন্তা করছিল। এদিকে সিয়ং হো তো এক ফিনারাল ডিরেক্টরের সাথে কথা বলতে এসেছে, যেখানে সে বলছে যে সে একটা মেমোরিয়াল পার্ক ডিজাইন করতে চায়, যেখানে মানুষ তার মৃত আত্মীয় স্বজন আর বন্ধুদের স্মৃতি মনে করতে আসবে। ডিরেক্টরের কাছে তার আইডিয়াটা খুব ভালো লাগে। এদিকে অ্যাওয়ার্ড ফাংশনের সময় হয়ে গিয়েছিল, তাই কো সিইও মিয়ং তাকে কল করে, কিন্তু সিয়ং হো সময় মতো সেখানে পৌঁছে যায় আর রিওয়ার্ড রিসিভ করে, যার পরে তৎক্ষণাৎ সে তার পরের কাজে বেরিয়ে যায়। এদিকে রিওর মা তার বন্ধুদেরকে রিওর বিয়ের নিমন্ত্রণ দেয়, যে 1 মাস পর ইউএসএ তে তার বিয়ে হবে। রিওর মা খুব খুশি ছিল, তাই সব বন্ধুরা তাকে কংগ্রাচুলেট করে। এদিকে আমরা রিওকে দেখি, যে আজকে কাউকে কিছু না বলে সাউথ কোরিয়া চলে এসেছে। তাকে পিক করতে আসে তার বেস্ট ফ্রেন্ড ময়ম, যে একজন প্যারামেডিক। এত বছর পর দুই বন্ধু দেখা হওয়ায় তারা খুবই খুশি হয়। রিও অনেক বছর পর দেশে ফিরেছে, তাই তাদের লোকালিটিতে অনেক কিছু বদলে গিয়েছে। রিও এখানকার খাবার খুব মিস করছিল, তাই তারা দুজন রাইসকে খেতে যায়। হাই স্কুল টাইমে যে রেস্টুরেন্টে তারা সবসময় খেত সেখানেই যায়, যেখানে দুজন তাদের পুরনো স্মৃতির কথা বলতে বলতে খাচ্ছিল। কিন্তু তখনই রেস্টুরেন্টে রিওর ভাই চলে আসে। তাকে দেখে রিও দ্রুত সাইডে ঘুরে যায় আর ময়ূমকেও লুকাতে বলে। ভাই চলে যাওয়ার পর ময়ূম তাকে জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছে, তুমি তোমার ভাইয়ের থেকে লুকাচ্ছ কেন। এতে রিও অজুহাত দেয় যে সে তার ফ্যামিলিকে সারপ্রাইজ করতে চায় অ্যান্ড ময়ূম যেন তাকে এতে হেল্প করে। কথা মতো তারা দুজন তাদের বাড়ির সাথে কিছু বেলুন আর বেশ কিছু জিনিস আনতে থাকে। এমন সময় ময়ূমের একটি ইমার্জেন্সি কেসের জন্য কল আসে, তাই তাকে রিওকে ছেড়ে যেতে হয়, যার ফলে রিও একা হয়ে যায়। এখন তো রিও ফেঁসে গেছে। সে তার ফ্যামিলির সামনে আসতে ভয় পাচ্ছিল, কারণ রিও কিছু না কিছু গোলমাল করেছে। তারপরও সে সাহস করে বাড়ির দিকে যেতে থাকে। রাস্তায় সে এক জায়গায় থেমে যায়, যেখানে ছোটবেলায় একটা গোসলখানা টাইপ ছিল, যাকে বলা হয় সোনা, যেখানে ছোটবেলায় রিও আর সিয়ং হোর মায়েরা দুজনকে গোসল করাতে নিয়ে আসতো। এটা মনে করে রিওর খুব এম্বারেস ফিল হয়। রিও চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে যে আসলে এখানে কে বিল্ডিং বানিয়েছে। তখন পেছন থেকে সিয়ং হো এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। দুজন এত বছর পর একে অপরকে দেখে অবাক হয়। সিয়ং হো জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। রিও বলে তোমার কি, আমি এখানে যা করি। সিয়ং হো বলে তুমি আমার জমির উপর দাঁড়িয়ে আছো। রিও তো তার কথাকে মজা হিসেবে উড়িয়ে দেয়। সিয়ং হো বলে এটা আমারই অফিস, তাই নিজের জিনিস সরাও আর এখান থেকে সরে যাও। রিও রেগে চলে যেতে নিচ্ছিল, ঠিক তখনই সে রাস্তায় একদিকে তার মাকে আসতে দেখে আর অন্যদিকে তার বাবাকে। তাই সে সামনে থাকা এক বড় কার্টুনের মধ্যে লুকিয়ে যায় আর সিয়ং হোকে বলে তাকে হেল্প করার জন্য, কিন্তু তার ট্রলি মাঝ রাস্তায় পড়ে থাকে। তখনই তাদের মায়েরা পৌঁছে যায়, যারা সিয়ং হোকে এতদিন পর দেখে খুব খুশি হয়। পরের সপ্তাহে সিয়ং হোর এই অফিসের ওপেনিং, তার জন্য সবাই তাকে শুভেচ্ছা দেয়। সিয়ং হোর মা তাকে বাড়ি যেতে বলে। সিয়ং হো উত্তরে বলে একটু পরে আসছি। তারপর সবার নজর পড়ে রোডের উপর পড়ে থাকা এই পিঙ্ক ট্রলির উপরে। রাস্তার উপর এভাবে পড়ে আছে দেখে সবাই চারপাশে খুঁজতে থাকে যে এই ট্রলির আসল মালিক কে এই ট্রলি মাঝ রাস্তায় রেখে গিয়েছে। প্রথমত সিয়ং হো জানতো না যে এটা রিও ট্রলি। সে বলে আমি জানি না এটা কার। ঠিক তখনই রিও ভেতর থেকে সিগন্যাল দেয় যে সিয়ং হো যেন সবাইকে বলে যে এটা তার। সিয়ং হো তো প্রথমে বলতে চাচ্ছিল না, কিন্তু শেষ পর্যন্ত রিওর চাপে পড়ে সিয়ং হোকে বলতেই হয় যে এই ট্রলিটা আমারই।
তারা সিয়ংহোকে তার জিনিস রাখতে হেল্প করতে চায়, কিন্তু সিয়ংহো কোনোভাবে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সে রিওকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি সবার থেকে কেন লুকাচ্ছিলে? রিও কোনো উত্তর দেয় না। সিয়ংহো নাছোড়বান্দা, উত্তর না দেওয়া পর্যন্ত সে রিওকে বাইরে আসতে দেয় না। কিন্তু রিও তো কার্টুন ফেরে বাইরে বেরিয়ে আসে। সিয়ংহো আবার জিজ্ঞাসা করে যে সে কেন লুকাচ্ছিল, কিন্তু রিও টপিক চেঞ্জ করে বলে, তোমার অফিস তো খুব সুন্দর। সে ওয়াশরুম ইউজ করার অজুহাতে তার অফিসের ভিতরে যায়। তারপর পুরো অফিসের ভিতর ঘুরতে থাকে। এদিকে সিয়ংহো তাকে বারবার বাড়ি যেতে বলে, কিন্তু রিও তো প্রতিবার টপিক চেঞ্জ করে কিছু না কিছু জিজ্ঞাসা করে। তার প্রশ্ন শেষ হলে সিয়ংহো আবারও তাকে যেতে বলে, কিন্তু রিও তাড়াহুড়োতে উপরে যেতে গিয়ে একটা তারে পা বেজে পড়ে যায়, যার কারণে একটা বুক সেলফ তার উপর পড়তে যাচ্ছিল। কিন্তু সিয়ংহো সে বুক সেলফটা ধরে ফেলে, কিন্তু এর ভেতরে থাকা একটা ভারী মেটাল মূর্তি সিয়ংহোর পিঠে পড়ে যায়। তাই রিও তার শার্ট তুলে তার পিঠে দেখতে যায় যে কোথায় সে ব্যথা পেয়েছে। সেখানে এই ভারী মেটালের আঘাতের দাগ তো ছিলই, সাথে তার পিঠে একটা বড় দাগও ছিল, যা দেখে তার ছোটবেলার একটা ঘটনার কথা মনে পড়ে যায়। যখন ছোট রিও সিয়ংহোকে বাঁচাতে অন্য ছেলেদের সাথে লড়ছিল, তখন ভুল করে তার ধাক্কা সিয়ংহোকে লেগে যায়, যার ফলে কাটা তারের আঘাত সিয়ংহোর পিঠে লাগে। এটা মনে পড়তে রিওর খুব খারাপ লাগে, বলে এখন এই দাগ আছে? সিয়ংহো বলে, আমি তো বলেছি যে তুমি যখনই আমার সাথে থাকো, আমার আশেপাশে থাকো, তখনই আমার একটা বিপদ আসে। রিও বলে, এখন কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে। সিয়ংহো বলে, আমি জানি তুমি তো সরি বলার পাবলিক না, তাই প্লিজ তুমি এখন এখান থেকে যেতে পারো। রিও বলে, আমারও শখ নেই তোমার সাথে সময় কাটানোর। রিও একটু ভাব নিয়ে চলে যাচ্ছিলই, তখনই সিয়ংহো সেই মূর্তিটা তুলে বলে যে আসলে এই মূর্তিটা 17 মিলিয়ন ওয়ানের। এটা শুনে রিও সেই মূর্তিটা তার থেকে কেড়ে নিয়ে মুছে ধীরে ধীরে রাখে, আর বলে, এটা তো একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি দেখো। সিয়ংহো তো হেসে বলে, আর নাটক করো না, সরাসরি বাড়ি চলো আর আন্টিকে সবকিছু সত্যি বলো। যদি কোনো প্রবলেম থাকে তবে তার সাথে শেয়ার করো। এরপর তারা দুজন বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়। এদিকে মো তার টিমের একজনের সাথে এক আহত মানুষকে রেস্কিউ করতে যায়। সে অনেক ড্রাঙ্ক হওয়ার কারণে পড়ে গিয়ে আহত হয়েছিল। ময়ম তার কন্ডিশন দেখে বুঝে যায় যে তার ডায়াবেটিস আছে আর সে অনেক চোটও পেয়েছে, তাই সে তাকে চেক করতে যায়। কিন্তু সেই মানুষ তো ময়ের উপর চাচাতে শুরু করে, তাকে একলা ছেড়ে দিতে বলে। কিন্তু ময়ম এমন মানুষকে হ্যান্ডেল করতে জানতো, তাই সে তাকে শান্তভাবে হাসপাতালে যেতে বলে। কিন্তু এই মাতার লোকটা তো একটা বোতল ভেঙে তাকে ভয় দেখানো শুরু করে। এটা দেখে চারপাশে সবাই ভয়ে পিছনে পা দেয়, কিন্তু ময়ম তাকে শান্ত করতে থাকে। কিন্তু এই মাতার লোকটা তো আক্রমণও করতে পারে। তখন এখানে এন্ট্রি হয় সেকেন্ড মেল লিড দানহোর, যে নিজেকে রেড বেল্ট বলে মাতার লোকটার সাথে লড়তে যায়, কিন্তু নিজেই তার সামনে পিছলে পড়ে যায়। তখনই মো এক জোরদার কিক মারে, এতে বোতল আর মাতার লোকটা দুজনে নিচে পড়ে যায়। তারপর সে ড্রাঙ্ক লোকটাকে ভালোভাবে হাসপাতালে যেতে বলে। ময়মের এই অ্যাকশন দেখে ড্রাঙ্ক লোকটা ভয়ে হাসপাতালে যেতে রাজি হয়ে যায়। দানোর হাতেও চোট লেগেছিল, তাই সেও তাদের সাথে হসপিটালে আসে। এদিকে সিয়ংহো আর রিও দুজনে একসাথে তাদের বাড়ির দিকে যাচ্ছিল, কারণ দুজনের বাড়ি সামনাসামনি ছিল। রিওর সামনে একটা ডেলিভারি বয় যায়। রিও ডেলিভারি বয়ের মাথায় হেলমেট দেখে বলে, লোকটা কি আমাকে তার হেলমেট দিবে? সিয়ংহো বলে, তোমার হেলমেট দিয়ে কি কাজ, সামনেই তো আমাদের বাড়ি। কিন্তু রিও জানতো যে আজ বাড়িতে তার পিঠ থেকে একটি মারও বাইরে পড়বে না, তাই সে এখানে তার ট্রলি থেকে সব কাপড় চোপড় বের করে পরে নেয়। এতে সে যদি মারও খায় তাহলে তার গায়ে কম লাগে। সিয়ং তো পুরো রাস্তা তাকে খোঁচাতে থাকে। তারপর তার বাড়ির সামনে তাকে ছেড়ে চলে যেতে নিচ্ছিল, তখন রিও তাকে বলে, আমাকে একটা পাঁচ মারো তো, যাতে চেক করা যায় এত কিছু পরার পরেও ব্যথা লাগবে কিনা। সিয়ংহো মানা করে দেয় এটা করতে। এতে রিও বলে, আজ আমি বড় বিপদে পড়তে যাচ্ছি, তাই তুমি আমার সাথে আজ রাতে থাকতে চাও? এটা বলে সে তাকে রাজি করাতে থাকে, কিন্তু সিয়ংহো তো তার থেকে দূরে পালাতে চায় আর জিজ্ঞাসা করে যে তুমি কি করেছো যে এত ভয় পাচ্ছ? রিও বলে, একটা বড় কিলো করেছি, তাই আমি মাকে একা ফেস করতে পারছি না। সিয়ংহো বলে, বলো তো ঠিক কি করেছো? রিও আস্তে আস্তে বলে, আমি বিয়ে ক্যান্সেল করে দিয়ে এসেছি। সিয়ংহো তাকে জোরে বলতে বলে। রিও জোরেই বলে, আমি বিয়ে ক্যান্সেল করে দিয়ে এসেছি। এখন সিয়ংহো বলে, তোমার পিছনে তোমার মা দাঁড়িয়ে আছে। রিও প্রথমে মজা ভাবে সিয়ংহো হয়তো মিথ্যে বলছে, কিন্তু পিছনে ঘুরতেই দেখে সত্যি সত্যি তার মা দাঁড়িয়ে আছে। এমনকি তার বাবা আর সিয়ংহোর মাও এই কথা শুনে ফেলেছে, যা দেখে রিও অবাক হয়ে যায়। তারপর এই কথা কভার আপ করতে রিও তাদের কাছে যায়। রিও খুব ক্যাজুয়ালি বলে, আমি বিয়ে ক্যান্সেল করেছি। এটা শুনে তার মা খুবই রেগে যায়। সে রিওকে মারার জন্য তার পেছনে ছুটে থাকে যে 1 মাস পর তুমি বিয়ে কিভাবে ক্যান্সেল করতে পারো। রিও তো সিয়ংহোর পিছনে লুকিয়ে তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু এই সুযোগে সিয়ংহো রিওর মায়ের হাতে মায়ের খাচ্ছে। সিয়ংহো তাদের দুজনকে শান্ত হতে বলে আর রিওর মাকে রিওর কথা শুনতে বলে। মা বিয়ে ক্যান্সেল করার কারণ জিজ্ঞাসা করে। মা জিজ্ঞাসা করে যে ওই ছেলেটা কি বিয়ের জন্য মানা করে দিয়েছে? সে কি তোমার সাথে বিয়ে করতে রাজি নয়? সে কি তোমাকে ঠকিয়েছে? যদি এমন হয় তবে আমি নিজে গিয়ে তাকে শিক্ষা দেব। কিন্তু রিও বলে যে সেই ছেলের কোনো দোষ নেই, দোষটা আমারই। সবাই অবাক হয়ে গেল। রিওর মা বলে, তাহলে তুমি তাকে ঠকিয়েছো?
এটা বলে সে আবার তাকে মারতে শুরু করে, কিন্তু মার তো একটাও রিওর গায়ে লাগে না, সব মার গিয়ে লাগে সিয়ংহুর উপরে। এটা দেখে রিওর বাবা মাঝখানে এসে ওনাদেরকে থামালেন আর বলেন, একবার রিওর পুরো কথাটা তো শোনো। রিও বলে, আমি সব বলবো, কিন্তু আগে আমাকে প্রমিস করো যে আমাকে তুমি মারবে না, আমি যাই বলি না কেন। তারপর তার মা তার কথাতে হ্যাঁ বলে, মানে সে প্রতিশ্রুতি দিলেন। তখন রিও বলে, আর একটা কথা আছে, আমি আমার চাকরিটাও ছেড়ে দিয়ে এসেছি। সবাই আবার হতবাক হলো আর মা আবার তার পেছনে ছুটলেন। সে বলে, এত বছর পরিশ্রম করে পড়াশোনা করলে এত ভালো চাকরিটা তুমি কেন ছেড়ে দিলে? তখন মায়ের বকুনি আর পেটানো থেকে বাঁচতে রিও সিয়ংহুর হাত ধরে সেখান থেকে দৌড় দেয়। মা তো অনেক দূর পর্যন্ত তাদের পেছনে ছোটে। রিও সিয়ংহুকে নিয়ে এভাবে দৌড়াচ্ছি দেখে সিয়ংহু বলে, আমি তো কোনো দোষ করিনি, আমাকে নিয়ে কেন ছুটছো? রিও বলে, এত কিছু বলো না, ছুটছি তো ছুটতে থাকো। রিওর মা রিওর পেছনে ছুটে বেশি দূর যেতে পারে না। ওদিকে দুজন অনেক দূর চলে এসেছে, যেখানে তারা ক্লান্ত হয়ে একটি বেঞ্চে বসে। তখন সিয়ংহু রিওর কাছে হঠাৎ চাকরি ছেড়ে দেওয়ার কারণ জানতে চাইলো। রিও বলে, গত 10 বছর ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, তাই ছেড়ে দিয়েছি। তুমি জানো আমি কত কষ্ট করে পড়াশোনা করেছি। গ্রাজুয়েট হওয়ার পরই আমার চাকরির অফার এসেছিল, তাই আমি একেবারে আমেরিকায় চলে যাই। এত বছর পর সেখানে ধারাবাহিকভাবে কাজ করেছি, এক অচেনা দেশে মানিয়ে নিয়েছি। তারপরে একদিন এঙ্গেজমেন্টও করে ফেলি। এসবের ফলে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল, লাইফ জাস্ট বোর্ড হয়ে গিয়েছিল। তাই জীবনকে নতুন করে শুরু করার জন্য সব ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি এই কারণটাই মাকে দিতে যাচ্ছি, এর জন্য আমার অনেক সাহসের দরকার। তখন সিয়ংহু তার সমস্যাটা বুঝলো। তখনই রিওর ভাইয়ের ফোন এলো। সে সিয়ংহুকে বলে রিওকে বাড়ি দিয়ে যেতে। ভাই বলল, মায়ের রাগ এখন শান্ত হয়েছে, মা এখনো তার বোনের ওপর রাগ করবেন না। সিয়ংহু রিওকে এই ব্যাপারটা বলে, তাকে বাড়ি যেতে বলে। তখন রিও বলে, আমি আমার মাকে খুব ভালো করে জানি, তিনি এত তাড়াতাড়ি শান্ত হওয়ার নয়। সিয়ংহু তাকে বলে, ভয় পেও না, আমি তোমার সঙ্গে যাব। যাই হোক, তুমি তাকে এত দৌড় করিয়েছো যে তার কাছে তোমাকে মারার মতো এখন আর কোনো শক্তি নেই। এই বুঝিয়ে সুঝিয়ে সিয়ংহু রিওকে বাড়ি নিয়ে যেতে রাজি করালো। তারপর তারা দুজন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতালে দান ও ময়ূমের কাজ দেখে খুব মুগ্ধ হয়। সে তার কাছে তার নাম জানতে গেল। ময়ূম তখন তাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেয় যে গত 6 বছর ধরে আমি একজন চিকিৎসা সহায়ক। আমি অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছি। তাদের মধ্যে যতজন আমার নাম আর নম্বর জিজ্ঞাসা করেছে, তাদের মধ্যে আমি আর কখনো কাউকে দেখিনি। দানও বলে, কিন্তু আমি দেখা করতে চাইবো। ময়ূম বলে, কিন্তু আমি তোমাকে কিছু বলবো না। এটা বলে ময়ূম চলে যায়। এদিকে এরা দুজন রিওর বাড়ির সামনে পৌঁছালো। রিও এখনো ভেতরে যেতে ভয় পাচ্ছিল। তখন সিয়ং তাকে সাহস রাখতে বলল আর ভেতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে সে তার মাকে দেখলো, যিনি সোফায় মাথা নিচু করে কাঁদছিল। রিও ভাবে মা বোধহয় সত্যি সত্যি কাঁদছে। তখন রিও তার মাকে শান্ত করতে গেল, কিন্তু মা আসলে তো নাটক করছিল। তিনি তো রিওকে পেটানোর জন্য হাতে লাঠি নিয়ে বসেছিলেন। এটা দেখে রিও দৌড়ানোর কথা ভাবলো, কিন্তু সিয়ংহু তাকে যেতে দিল না। উল্টে বলল, আন্টি, যেমন আপনি বলেছিলেন আমি ওকে বাড়ি নিয়ে এসেছি, এখন আপনিই সামলান। এটা বলে সে দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে যায়। এদিকে মা রিওকে প্রশ্ন করতে শুরু করলেন। বাড়ি থেকে সিয়ংহু এটা দেখে তার শৈশবের কথা মনে করলো, যখন সে তার বাবা মায়ের সঙ্গে এখানে প্রথমবার এসেছিল। তখন এখানকার স্থানীয় বাচ্চারা তাকে খুব বিরক্ত করত, কিন্তু ছোট্ট রিও ছিল তার প্রথম বন্ধু, যে সিয়ংহুকে বুড়ির হাত থেকে বাঁচাতো। তারপর থেকে কেউই সিয়ংহুর সাথে ঝামেলা করার কথা ভাবেনি, কারণ রিও তখন তাদের সবাইকে পেটাতো, যারা সিয়ংহুকে বুলি করত। এসব কথা ভাবতে ভাবতে সিয়ংহু স্মাইল করে। আর এখানেই এই প্রথম পর্বটা শেষ হয়। এপিসোড 2 এর শুরুতে আমাদের অতীতের একটি দৃশ্য দেখানো হয়, যখন সিয়ংহু আর রিও হাই স্কুলে ছিল। রিও সবসময় সিয়ংকে পার্ট টাইম জব করাতে নিয়ে যেত, যাতে সে নিজের খরচ নিজে চালাতে পারে। একদিন তো সেই সিয়ংকে একটা রেস্টুরেন্টে থালা বাসন ধোয়ার কাজে নিয়ে যায়, কারণ এই রেস্টুরেন্টে অনেক থালা বাসন ছিল। সিয়ং তো পালিয়ে যাওয়ার ধান্দায় ছিল, কিন্তু রিও তো জোরপূর্বক ওর পা আটকে ধরে রাখে আর তাকে যেতে দেয় না। কি আর করার, অগত্যা সিয়ংকে রাজি হতে হয় রিওকে থালা বাসন ধুতে সাহায্য করার জন্য। রিও এই টাকা দিয়ে তার রুম সাজানোর কিছু জিনিস কেনে আর তার মায়ের জন্মদিনে একটি সোনার ব্রুচ উপহার দেয়, যা পেয়ে তার মা খুবই খুশি হয়। এখন বর্তমানে ফিরে আসি। মা রিওকে জিজ্ঞাসা করে রিওকে সত্যি তার ফিয়ান্সে জুনকে চিট করেছে, কিন্তু রিও তো বারবার টপিকটা চেঞ্জ করে দেয়। তারপর তার মা তাকে চাকরি ছাড়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু রিও বলে যে সে গত 10 বছর ধরে একই কাজ করতে করতে বিরক্ত হয়ে গিয়েছে, তাই সে একটা ব্রেক নিতে চায়, যার জন্য সে চাকরি ছেড়েছে। যখন মা তার ভবিষ্যতের পরিকল্পনার কথা জিজ্ঞাসা করে, তখন সে বলে যে সে এখন কিছুদিন বিশ্রাম নিতে চায়, ঘুমাতে চায়, কোরিয়ান খাবার খেতে চায় এন্ড হ্যাপিলি বেকার জীবন কাটাতে চায়। মা এইসব শুনে তার উপর খুব রেগে যায়, কিন্তু বাবা কোনো মতে তার মাকে শান্ত করে। পরের দিন সকালে রিওর মা রিওর সাথে কোনো কথা বলে না। কিছুক্ষণ পর সিয়ং আর ময়ূম তার বাসায় আসে। সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে। তখন রিও আর রিওর ভাইয়ের মধ্যে ঝগড়া লাগে, তাই মা তখন রাগ করে সেখান থেকে চলে যায়।
তারপর ময়ূম রিওকে সবকিছু বলতে বলে যে তার এখানে ফিরে আসার পিছনে কারণটা কি, কিন্তু রিও মাকেও যা বলেছিল তাকেও তাই বলে। তারপর ময়ূমের কাজের সময় হয়ে গিয়েছিল, তাই ময়ূম সেখান থেকে চলে যায়। রিওর ঘর তো একটা এখন স্টোর রুম হয়ে গিয়েছে, কিন্তু তবুও রিও সেখানে মেঝেতে ঘুমোতে শুরু করে। সিয়ং তাকে এভাবে দেখে অ্যাডভাইস দিতে শুরু করে যে এভাবে অলস হয়ে পড়ে থাকাটা ঠিক না, এন্ড সে রিওকে নিয়ে মজাও করতে থাকে। এ নিয়ে রিও সিয়ংকে তার কাছে আসতে বলে, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে বলে, কিন্তু যখনই সিয়ং ওর কাছে যায় তখনই রিও তার গলা জড়িয়ে ধরে, এক প্রকার গলা চেপেই ধরে। সিয়ং হো পালানোর চেষ্টা করছিল, কিন্তু রিওর সাথে সে পেরে উঠতে পারে না। রিওর সাথে পেরে উঠতে না পেরে শেষ পর্যন্ত সে চিল্লানো শুরু করে। তার চিৎকার শুনে রিওর মা রুমে আসে আর রিও তাকে ছেড়ে দেয়। মা আবার রিওর উপর রেগে যায়। সিয়ং তার নতুন অফিস খোলার উপলক্ষে সে রিওর মায়ের কাছে রাইস কেক অর্ডার করতে আসে। মা রিওকে বলে এই রাইস কেক গুলো সিয়ং এর অফিসে নিয়ে যেতে। এদিকে সিয়ং এর অফিসে ক্লায়েন্টের সাথে কিছু ঝামেলা চলছিল, তখন রিও সেখানে আসে। সিয়ং ক্লায়েন্টের সাথে কথা বলতে যায় আর রিও তার এমপ্লয়ীদের সাথে কথা বলতে শুরু করে, যেখানে তারা দুজনে রিওকে দেখে খুব খুশি হয়, কারণ সিয়ং সবসময় তাদের রিওর কীর্তিকাণ্ডের কথা বলতো। তাই তারা দুজনে রিওকে তাদের শৈশবের কথা বলতে বলে, কিভাবে তারা প্রথম দেখা করেছিল আর কিভাবে তারা বন্ধু হয়েছিল। রিও বলে আমাদের প্রথম দেখা হয় 1995-এ, যখন সিয়ং এর পরিবার আমাদের পাড়ায় আসে। সিয়ং ফ্রান্সে জন্মেছিল, তাই সে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ ছাড়া আর কোনো ভাষা জানতো না। সে আমার ভয়ে তার মায়ের পিছনে লুকিয়েছিল। সে ছিল খুবই ইনোসেন্ট কুয়োর বাচ্চা। বেচারাকে দেখে আমার খুব দুঃখ হয়েছিল, তাই তখন আমি ডিসাইড করেছিলাম যে আমি ওকে হেল্প করব, কারণ সিয়ং এর মা বাবা সারাদিন কাজের জন্য বাইরে থাকতো আর তখন রিওর মা বেবি সিটিং করতো। তাই সিয়ং এর মা তাকে রিওর বাড়িতে রেখে যেত সবসময়। তখন থেকে রিও সিয়ংকে বেবি সিটিং করা শুরু করে। সে বলে আমি তাকে খেলা শিখাতাম, আমি তার স্বাস্থ্যের যত্ন নিতাম, আমি তাকে হেলদি ফুডও খাওয়াতাম, এমনকি আমি আমার খাবারের অংশ তাকে দিয়ে দিতাম। আমি তাকে কোরিয়ান ভাষাও শিখিয়েছি। আমি সিয়ংকে অন্য বাচ্চাদের সাথে মিশতে সাহায্য করতাম, এমনকি আমি তাকে টাকা সঠিকভাবে ব্যবহার করতেও শিখিয়েছি। এজন্য বলা যায় যে আমি এক প্রকার তাকে লালন পালন করে বড় করেছি। বর্তমানে ফিরে আসি। এতক্ষণে সিয়ং সেখানে চলে আসে এন্ড বলে যে এই সবই মিথ্যা কথা। ও তো নিজের মতো করে তোমাদের গল্প শুনিয়ে দিয়েছে, এখন আমি তোমাদেরকে আসল গল্প বলি। এই মেয়েটি ছিল সেই পাগল মানুষ যাকে আমি জীবনের প্রথম দেখি। যখন আমি তাকে প্রথম দেখি তখন ওর মুখ কাদায় ভরা ছিল, তার নাক দিয়ে অনবরত পানি পড়ছিল, যার কারণে আমি ওর থেকে দূরে দূরে সরেছিলাম। রিও নাক দিয়ে সবসময় পানি পড়তো, এই জন্য সিয়ং ওকে একেবারে পছন্দ করতো না। রিও সবসময় খেলার নামে ভাঙচুর করতো, অনুমতি ছাড়া টয়লেটে ঢুকে যেত। আমি বিন খেতে পছন্দ করতাম না, তাই রিও জোর করে আমাকে তার অংশের বিন খাওয়াতো। খেলায় সে সবসময় আমাকে লুজার বানাতো, এমনকি ও আমার পকেট মানিও নিয়ে যেত আর সেই টাকা দিয়ে চকলেট আর আইসক্রিম কিনে খেত। বর্তমানে তারা এসব নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়, তাই মিয়ং আর লিনা ওদেরকে একা রেখে বাইরে বেরিয়ে আসে। তখনই মিয়ং এর ফোনে একটা কল আসে। মিয়ং কল রিসিভ করার পর সে কিছু একটা শুনে শকড হয়ে যায়। এদিকে এলাকার মহিলারা রিওকে নিয়ে গসিপ শুরু করে, কারণ সেদিন রিওর মা চিৎকার করে যখন রিওকে তাড়া করছিল তখন সবাই রিওর বিয়ে ভাঙার ব্যাপারে শুনে ফেলে। রিওর বিয়ে ভেঙে গেছে আর তার চাকরিও চলে গিয়েছে, আর এই গসিপ ধীরে ধীরে বাড়ছিল। তাই রিওর মা রেগে গিয়ে তার বন্ধু শপে যায়, যেখানে তাকে আরেক ধাক্কার সম্মুখীন হতে হয়, কারণ কয়েকদিন পরে সিয়ং এর অফিসের উদ্বোধনের দিনে রিও আর সিয়ং এর মায়ের পুরনো স্কুলের সহপাঠীরাও আসবে, যাদের সামনে রিওর মা কয়েকদিন আগে অনেক বড় বড় কথা বলেছিল তার মেয়ের চাকরি আর ফিয়ন্সেকে নিয়ে। কারণ রিওর ফিয়ন্সে ছিল একজন ইন্টারন্যাশনাল লয়ার, কিন্তু এখন নেই সেই চাকরি আর নেই সেই ফিয়ন্সে। মানে রিওর মাকে তার বন্ধুদের সামনে হাসির পাত্র হতে হবে, এই জন্য সে খুব টেনশনে থাকে। এদিকে রিওর কিছু করার ইচ্ছে বা আগ্রহ হচ্ছিল না, তাই এ নিয়ে সে খুব ডিপ্রেস থাকে। অন্যদিকে রিওর মা জুনকে ফোন করে বিয়ে ভাঙার কারণ জানার জন্য, কিন্তু জুন তার কল ধরে না। যখন রিও জানতে পারে যে তার মা জুনকে কল করেছে তখন সে তার মায়ের ফোন থেকে জুনের নাম্বার ডিলিট করে দেয়, আর সে রেগে বলে যে জুনকে কল করার কোনো দরকার নেই। এদিকে সিয়ং এর অফিসে উদ্বোধনের আগে একটি সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে তাদের প্রজেক্ট বন্ধ হয়ে যায়। যতক্ষণ আর প্রজেক্ট আবার চালু হচ্ছে ততক্ষণ তারা পেমেন্ট পাবে না। অন্যদিকে আমরা জানতে পারি যে রিওকে আসলে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, আর তার ফিয়ন্সেও তাকে চিট করেছিল, যা তাকে আরো বেশি আঘাত করে। এই জন্য সে কোরিয়ায় ফিরে আসে। অন্যদিকে সিয়ং এর মা আর বাবার মধ্যে হয়তো কিছু ঠিক চলছিল না। পরে
পরের সিনে দেখানো হয় রিও সন্ধ্যায় সিওং এর বাড়ির সামনে আসে আর তাকে একটা আনারের গাছ দিয়ে বলে, এটা তোমার নিউ অফিস ওপেনিং এর গিফট। সিওং তাকে কাল ওপেনিং এর সময় নিয়ে আসতে বলে এটা, কিন্তু রিও বলে যে সে কাল বিজি থাকবে, তাই সে আসতে পারবে না। পরের দিন সকালে রিওর মা অফিসে উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, কিন্তু সে সেই গোল ব্রুচটা খুঁজে পাচ্ছিল না। রিও তাকে সেটা খুঁজে দিতে সাহায্য করছিল, কিন্তু সেটা কোথাও খুঁজে পায় না। তাই তার মা সেটা না পড়ে অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু এইখানে যা রিওর মা ভেবেছিল সেটাই হয়। তার ক্লাসমেট রিওর বিয়ে গসিপ শুরু করে, যেটা রিওর মাকে খুব বিব্রত করায়। কিন্তু সে একটা মিথ্যে হাসি দিয়ে পার্টি এনজয় করার ভান করে। আর তারপর সে যখন ওয়াশরুমে গিয়েছিল তখন সে তার সহপাঠীদের তার মেয়েকে নিয়ে খারাপ কথা বলতে শোনে, কারণ তার সব সহপাঠীরা সাকসেস ছিল, শুধু রিওর মা ছাড়া। এজন্য সে আরো হতাশ হয়। আর ঠিক তখনই রিও সে অফিসে আসে তার মাকে সেই বুঝটি দেওয়ার জন্য। বাইরে সিওং তাকে দেখে ভিতরে নিয়ে আসে আর সিওং তাকে এখানে কিছুক্ষণ থাকতে বলে। এরপর সে তার জন্য কিছু খাবার আনতে যায়। তখন রিওর মা ওয়াশরুম থেকে বের হয় আর রিওকে দেখে প্যানিক হওয়া শুরু করে, কারণ যদি তার সহপাঠীরা রিওকে দেখে তাহলে তারা তাকে আবার প্রশ্ন করবে। এই জন্য সে তাড়াতাড়ি বুস্টে নিয়ে রিওকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু তখনই তার সব সহপাঠীরা চলে আসে। এখন তারা রিওকে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু তার আগে রিওর মা বলে ওঠে যে রিও তার পুরনো চাকরি ছেড়েছে, কারণ সে তার থেকে অনেক ভালো কোম্পানি তাকে হায়ার করতে চায়। এই জন্য সে তার পুরনো চাকরি ছেড়ে দিয়েছে। ও তো শুধু কয়েকদিনের জন্য আমাদের সাথে দেখা করতে এসেছে, কিন্তু ও খুব তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে ইউএসএ তে চলে যাবে, কারণ ইউএসএ হলো ওর আসল জায়গা। মায়ের এসব কথা শুনে রিওর খুব খারাপ লাগে, কিন্তু সে তার মায়ের খাতিরে এখানে কিছু বলে না। বাড়ি ফেরার পর সে তার মাকে জিজ্ঞাসা করে যে আমার জন্য কি তুমি খুব ইনসাল্টেড ফিল করো? তুমি ঠিক কবে থেকে এগুলো বলার জন্য প্র্যাকটিস করেছো? মা বলে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, তুমি ইউএসএ ফিরে যাবে। রিও বলে, তুমি কখনোই চাওনি না যে আমি এখানে ফিরে আসি, এজন্য তুমি আমার রুমকে স্টোর রুমে পরিণত করেছো। মা বলে, আমি এটা নিয়ে আর কিচ্ছু বলতে চাই না, তুমি তোমার ব্যাগ গোছাও আর ইউএসএ ফিরে যাও। এটা বলে সে নিজে রিওর ব্যাগ নিয়ে নিচে যেতে শুরু করে। রিও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু তার মা তার ব্যাগ নিচে ফেলে দেয়। রিও বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? কেন করছো আমার সাথে এরকম, যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি? কিন্তু মা তো তার কথাতেই অটল থাকে। সে বলে, তুমি আমার সাথে কিভাবে এটা করতে পারলে? আমি কি তোমাকে এই দিন দেখার জন্য এত আদর যত্নে বড় করেছি? তুমি এত কষ্ট করে পড়াশোনা করেছো, ইউএসএ তে ফুল স্কলারশিপ পেয়েছো, এত ভালো চাকরি পেয়েছো, তাহলে কিভাবে তুমি এটা ছেড়ে দিয়ে আসতে পারলে? তুমি তো আমার গর্ব ছিলে, তাহলে কিভাবে তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? এইসব শুনে রিও ভেঙে পড়ে। রিও বলে, আমি কি একবারও তোমার মেয়ে হয়ে থাকতে পারি না? আমি চাই না তোমার গর্ব হতে, আমি শুধু একটা সাধারণ জীবন চাই। আমি চাকরি ছাড়লে বা বিয়ে ভাঙলে তোমার গর্ব কিভাবে হার্ট হতে পারে? তুমি কি কখনো আমার কথা ভেবেছো? তুমি কি কখনো ভেবেছো আমি সেখানে কিভাবে থাকছি, কি খাচ্ছিলাম? কিন্তু মা তো তার গর্বের কথাই বলতে থাকে। এজন্য রিও অনেক রাগ আর দুঃখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যেখানে সিওং তাদের সব কথোপকথন শুনে ফেলেছিল। এজন্য সে রিওর কাছে যায়। রিও বাচ্চাদের একটা খেলার মাঠে বসেছিল। যদিও রিও খুব আপসেট ছিল, কিন্তু সে হাসতে হাসতে সিওং এর সাথে কথা বলে। অকারণে সে নিজে তাদের শৈশবের গল্প বলতে বলতে হাসতে শুরু করে। সিওং জানে যে রিও খুব আপসেট, এই জন্য সে বলে, অন্তত আমার সামনে মিথ্যা হাসি দেখাতে হবে না, যদি তোমার কাঁদতে ইচ্ছে করে তাহলে কাঁদো। সিওং এর কথা শুনে রিও আর নিজেকে আটকে রাখতে পারে না, সে সিওং এর সামনে অনেক কাঁদে। সিওং তাকে সান্ত্বনা দেয়। এদিকে রিওর মাও বুঝতে পারে যে সে কি ভুল করেছে, এই জন্য সে খুব স্যাড ফিল করে রিওর সাথে এভাবে আচরণ করার জন্য। পরের দিন সকালে মা রিওর ঘরে যায়, কিন্তু রিও সকালে কোথাও চলে গিয়েছিল। এদিকে সিওং এর অফিসের প্রজেক্টের কাজ আবার শুরু হয়ে যায়, এই জন্য সবাই খুব খুশি হয়। রিও সন্ধ্যায় বাড়ি ফিরে আসে এবং কারোর সাথে কোনো কথা না বলে তার ঘরে যায়। ঘরে গিয়ে সে তো ফুল অবাক হয়ে যায়, কারণ তার পুরো ঘরের মানচিত্রই বদলে গিয়েছে। এটা দেখে সে নিচে নেমে চিৎকার করে মা মা বলে ডাকতে শুরু করে আর তাকে জিজ্ঞাসা করে, আমার ঘরে এগুলো সব কিভাবে হলো? তার বাবা তাকে বলে যে তার মা সিওংকে এটা করতে বলেছিল। এরপর আমাদেরকে সকালের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। রিওর মা সকালে সিওংকে কল করে রিওর ঘর সাজাতে বলেছিল, আর কয়েক ঘন্টার মধ্যে সিওং রিওর ঘরের পুরো মানচিত্র বদলে দেয়। এখন মা তার ভুল বুঝতে পেরেছে, আর তাই মা আর মেয়ের মধ্যে সবকিছু আবার ঠিক হয়ে যায়। রিও তার রুমকে আবার নতুন করে পেয়ে খুব খুশি। রাতে সে যখন ঘুমোতে আসে তখন সে সিলিং এ ঝকঝকে স্টার স্টিকার দেখতে পায়, যা দেখে সে খুব অবাক হয়, কারণ সে ছোটবেলা থেকেই তার ঘরে এমন স্টিকার লাগাতো যা দেখতে দেখতে সে সুন্দর মতো ঘুমিয়ে পড়তো, আর এটা সিওং জানতো। এই জন্যই সে ইচ্ছাকৃতভাবে রিওর পছন্দের ডিজাইন করেছে। তাই রিও তাকে ধন্যবাদ বলার জন্য কল করে, কিন্তু সিওং তখনও তাকে মজা করে বলে, তোমার পাশের ওই টেবিলটা ভালো করে দেখো, যেখানে তুমি তোমার সিনিয়রকে লাভ লেটার লিখেছিলে, কিন্তু সে তোমাকে রিজেক্ট করে দিয়েছিল। আমি আবার ওই একই টেবিল এনেছি, তোমার বিছানা কম্বল সবকিছু একই রেখেছি।
যখন তুমি রিজেক্টেড হয়ে কাঁদছিলে আর কাঁদতে কাঁদতে এম্বারেসড ফিল করে কম্বলের মধ্যে মুখ লুকিয়ে রেখেছিলে। আমি তোমার এম্বারেসিং পাস্টকে আবার ফিরিয়ে এনেছি। রিও তাকে এসব মনে করাতে মানা করছিল। তারপর সিয়ং বলে, তোমার জানালার পর্দাটা ঠিক করে বন্ধ করো সবসময়। রিও বলে, কেন, বাইরে কি কিছু আছে? এটা বলে সে পর্দা সরিয়ে দেয়। তার সামনে সে সিয়ংকে দেখে, যে তার ঘরের জানালার সামনে দাঁড়িয়েছিল। রিওকে নিয়ে মজা করে সিয়ং বলে, কাল থেকে পর্দা বন্ধ করে রেখো, কারণ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তোমার মুখ দেখতে চাই না। রিও বলে, কিন্তু তুমি তো এখানে আর থাকো না, তাহলে তোমার শহরের বাড়ি কি হলো? সিয়ং বলে, আমি এখন থেকে এখানেই থাকবো। তখন রিও তার একটা পুরনো স্মৃতির কথা মনে পড়ে। যখন ছোটবেলায় একদিন সে তার সিলিং এ এই স্টিকার গুলো লাগাচ্ছিল, তখন তার পা পিছলে পড়ে যায়। সে পড়ে যেতে নিলে সিয়ং তাকে পড়ে যাওয়া থেকে বাঁচায় আর তাকে তার বিছানায় টেনে নেয়। আর এখানে এপিসোড 2 শেষ হয়। এপিসোড 3 এর শুরুতে আমাদেরকে 2007 সালের একটি সিন দেখানো হয়, যেখানে অলিম্পিক সিলেকশন চলছিল আর সিয়ংও এই ন্যাশনাল সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল। কিন্তু এই ম্যাচটি দেখতে বা সিয়ংকে উৎসাহ দিতে তার মা বাবা কেউই আসতে পারেনি, কারণ সিয়ং এর মা মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে কাজ করতেন, তাই তিনি বেশিরভাগ সময় কোরিয়ার বাইরে থাকতেন। আর সিয়ং এর বাবা ছিলেন একজন ডাক্তার, তাই তিনি তার ডিউটি ছেড়ে সেখানে যেতে পারেনি। এই কারণে সিয়ং খুব স্যাড ছিল। কেউ না আসলো তাকে উৎসাহ দিতে এসেছিল রিও, যে একা জোরে জোরে চিৎকার করছিল আর সিয়ংকে উৎসাহ করছিল, যা সিয়ং এর কাছে প্রথমে একটু এম্বারেস ফিল হচ্ছিল। তারপর খেলা শুরু হয় এবং সিয়ং এই প্রতিযোগিতায় জেতে, যার কারণে রিও এবং সিয়ং দুজনে খুব খুশি হয়। বর্তমানে ফিরে আসা যাক। রাত 3টায় রিও হঠাৎ খুব জোরে চিৎকার করে ওঠে, যার কারণে সিয়ং এর ঘুম ভেঙে যায়। সে জানালা খুলে রিওকে বলে ওঠে, তুমি পাগল নাকি? রাতের বেলা কেন চিৎকার করছো? সময়টা তো দেখো। রিও বলে, 3টা বাজে, তো কি হয়েছে? সিয়ং বলে, জন্তু জানোয়াররাও এত রাতে ঘুমায়, তাহলে তুমি কেন এত রাতে চিৎকার করছো? তারপর রিও তাকে মজা করে বলে যে, আমার গলার আওয়াজে বাচ্চাটা কি জেগে গেছে নাকি? বাবুর কি ঘুম পাচ্ছে না? আমি কি এসে লড়ি শোনাবো? এটা শুনে সিয়ং তাকে চুপ করিয়ে দেয়। কিন্তু রিও যে হরর মুভিটা দেখছিল, সিয়ং তার এন্ডিংটা বলে দেয়, যার কারণে রিও খুবই রেগে যায়। কিন্তু সিয়ং তো আরামসে কানে ইয়ারবাড পরে ঘুমিয়ে যায়। আর এদিকে রিও চিৎকার করতে থাকে তাকে আগে থেকে মুভির স্পয়লার দিয়ে দেওয়ার জন্য। সকালে সিয়ং তার মা বাবার সাথে বসে নাস্তা করে, যেখানে আমরা জানতে পারি যে সিয়ং এখনো তার মায়ের উপর রাগ করে আছে তার সাথে কোরিয়ায় না থাকার জন্য। কিন্তু এখন সে তো অভ্যস্ত হয়ে গিয়েছে, তাই যখন তার মা বলে যে সে কাল থেকে সকালে নাস্তা বানাবে, সিয়ং বলে ওঠে যে এটা কোনো দরকার নেই, আমি সাধারণত সকালে নাস্তা খাই না, আর তাছাড়া আপনাকে তো আপনার কাজে ফিরে যেতে হবে। এটা বলে সে অফিসে চলে যায়। সিয়ং এর এমন কথা শুনে সিয়ং এর মায়ের খুব মন খারাপ হয়। তারপর অফিসে লিনা সিয়ং কে ভালো একটা খবর দেয় যে তাদের প্রজেক্ট আবার শুরু হয়েছে আর তারা একটা বড় কোম্পানির কাছ থেকে একটা অফারও পেয়েছে একটি রিটায়ারমেন্ট কমিউনিটি বানানোর জন্য। তাই সিয়ং সেই কোম্পানির সাথে একটি মিটিং ঠিক করে। এর সাথে সিয়ং একটি প্রতিযোগিতায় অংশ নেয়, যেখানে তার হাই স্কুলের জিমের রিমডেলিং আর এক্সপানশন হতে চলেছিল। এদিকে রিওর ডেইলি রুটিন শুরু হয়ে যায়। সকালে দেরি করে উঠা, খাওয়ার সময় টিভি দেখা, ল্যাপটপে কিছু প্রোগ্রামিং করা, আবার খাওয়ার পর টিভি দেখা, তারপর এভাবেই শুয়ে থাকা আর কিছুক্ষণ ঘুমানো। কিন্তু দিন এখানে শেষ হচ্ছিল না, তাই সে সন্ধ্যা 6টায় সিয়ংকে কল করে আর তাকে কমিক পড়তে লাইব্রেরিতে আসতে বলে। কিন্তু সিয়ং প্রথমবার তাকে না করে দেয়, কারণ সে কাজে ব্যস্ত ছিল। তাই রিও তার বেস্ট ফ্রেন্ড মরিয়মকে কল করে। তারা দুজনেই ভাবছিল যে তারা কোন কমিক বুক পড়বে। তখনই সিয়ং লাইব্রেরিতে আসে, তাই রিও তাকে বলে, তুমি তো বলেছিলে আসবে না। সিয়ং বলে, আমি তোমার ডাকে এখানে আসিনি, আমি একটা বই নিতে এসেছি। এটা বলে সে টেবিল থেকে একটা র্যান্ডম বই তুলে, যার নাম ছিল প্রিন্সেস। এটা দেখে রিও তাকে টিস করতে থাকে। তারপর একটু মজা করার পর তিনজনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার পথে রিও তাদের বলে বোর্ড গেম খেলতে যেতে, কারণ তার এখনো 2 ঘন্টা সময় ছিল। কিন্তু সিয়ং এর অফিসে কিছু কাজ ছিল আর মরিয়মকে পড়াশোনা করতে যেতে হতো, তাই তারা দুজন তাকে একা রেখে চলে যায়। সো কি আর করার, রিওকে একা যেতে হয় গেম খেলতে। পরের দিন রিও তার বাবা মায়ের রেস্টুরেন্টে আসে, যেখানে সে তাদের সাহায্য করার কথা বলে, কিন্তু মা তাকে মানা করে দেয়। তখনই একজন লেডি সেখানে আসে, যিনি একটু বেশি খাবার অর্ডার করে। রিও তাকে দেখেই চিনে ফেলে, কারণ তিনি ছিলেন তার হাই স্কুলের ক্লাস টিচার। টিচার তাকে দেখে খুব খুশি হয়, তাই রিও তাকে খাবার নিয়ে যেতে সাহায্য করে। এত বছর পর স্কুলটাকে দেখে রিওর খুব ভালো লাগে, তাই সে বলে, আমাদের স্কুলটা একটু বদলায়নি, আর আমি বিশ্বাস করতে পারছি না যে আপনি প্রিন্সিপাল হয়ে গিয়েছেন। টিচার বলে, আমিও তো বিশ্বাস করতে পারছি না, তুমি স্কুলে এত দুষ্টুমি আর বাচ্চামি করতে, কিন্তু এখন দেখো কত বড় আর সফল হয়ে গিয়েছো। আচ্ছা, তুমি কি ছুটিতে কোরিয়া এসেছো?
জানো, যখন আমরা সবাই জানতে পারলাম তুমি একটা হায়ার কোম্পানিতে চাকরি করো, আমরা সবাই তোমাকে নিয়ে খুব প্রাউড ফিল করছিলাম। এখন আমাদের স্কুলে তোমাকে নিয়ে কথা বলা হয়, তুমি আমাদের স্কুলের সবচেয়ে ফেমাস স্টুডেন্টদের মধ্যে একজন ছিলে। তারপর তারা স্কুল গেটে যেতে সেখানে সিয়ংকে দেখে। টিচারও তাকে দেখে খুশি হয়। তারপর তিনি দুজনের সাথে কথা বলেন আর খুব খুশি হন জেনে যে সিয়ং তাদের স্কুলের জিমে রিমডেলিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। তাই টিচার তাকে জিজ্ঞাসা করে বিকেলে সে একটু টাইম দিতে পারবে কিনা। এখন সিয়ংকে সাইড চেক করতে যেতে হবে, কিন্তু রিও ফ্রি ছিল, তাই রিও হ্যাঁ বলে দেয়। টিচার রিওকে স্কুলে ইনভাইট করেন স্টুডেন্টদের সাথে কথা বলার জন্য আর তার অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করার জন্য। আজ রিও এত বড় কোম্পানিতে কাজ করে, তাই স্টুডেন্টদেরও তোমার কথা শুনে ভালো লাগবে। কিন্তু রিও যেহেতু একবার হ্যাঁ বলে দিয়েছে, তাই সে তাকে আর মানা করতে পারলো না। আর এখন সে তাকে এটাও বলতে পারবে না যে সে আর ইউএসএ তে জব করে না। এরপর রিও স্টুডেন্টদের সাথে কথা বলতে আসে। স্টুডেন্টরা তাকে অনেক কোয়েশ্চেন করে, রিও সেগুলোর খুব ভালো করে উত্তর দেয়। তারপর একটি মেয়ে তাকে জিজ্ঞাসা করে ইউএসএ তে জব করা কি তোমার ড্রিম ছিল? রিও বলে আমি ঠিক জানি না, আমি কখন এটা নিয়ে ভাবিনি। তারপর তারা তাকে জিজ্ঞাসা করে হাই স্কুলে তোমার স্বপ্ন কি ছিল? রিও এটা নিয়ে কিছুক্ষণ ভাবে। অন্যদিকে স্কুলের জিমে আমরা সিয়ংকে দেখি। সে সুইমিং পুলের দিকে তাকিয়ে তার অতীতের কথা মনে করছিল, যা তাকে খুবই দুঃখী করে দিয়েছিল। কিছুক্ষণ পর রিও বাইরে আসে আর সিয়ং এর সাথে দেখা হয়ে যায়। সিয়ং তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রিও খুব মন খারাপ করা মুখে ছিল। তাই সিয়ং তাকে কোথাও যেতে বলে, কিন্তু রিও বলে সে এখন কোথাও যেতে চায় না, সে একটু শুধু শান্তি চায়। এটা বলে সে তাকে ইগনোর করে চলেই যাচ্ছিল। তখন সিয়ং তার জামার কলার ধরে তাকে থামায় আর তাকে জোর করে এক জায়গায় নিয়ে যায়। তারা দুজনে স্কুলের পেছনে আসে। দুটি গাছের কাছে তারা তাদের টাইম ক্যাপসুল খুঁজছিল, যেখানে 10 বছর আগে তারা নিজেদের জন্য কিছু লিখেছিল। কিন্তু রিও এটা খুঁজতে চায়নি, কারণ সে খুব এম্বারেস ছিল। সে টিচারকে সত্যিটা বলতে পারেনি আর সে নির্লজ্জের মতো স্টুডেন্টদেরও লেকচার দিয়ে এসেছে। সিয়ং বলে এতে লজ্জার কি আছে? তুমি ইউএসএ তে 10 বছরের বেশি সময় ধরে জব করেছো, এতদিন তোমার যা এক্সপেরিয়েন্স হয়েছে স্টুডেন্ট তুমি তাই বলেছো, এতে তোমার কোনো ভুল নেই। কিন্তু রিও কিছু না বলে বাড়ি চলে যায়। তাই সিয়ং ও টাইম ক্যাপসুল খোঁজা বন্ধ করে আর তার পিছে পিছে চলে যায়। কিন্তু বাড়িতে রিওর কোনো কাজ ছিল না, তাই সে বোর হচ্ছিল। রিওর মা জানতেন তার মেয়ে চুপ করে বসে থাকার মেয়ে না, রিও কাজ করতে পছন্দ করত, তাই সে অনেকদিন কাজ ছেড়ে থাকতে পারবে না। আর ঠিক এটাই হচ্ছিল রিওর সাথে। সে বোর হচ্ছিল, সারাদিন ফোন স্ক্রল করে আর টিভি দেখে। পরের দিন মরিয়ম এক রোগীকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক ছিল আর মানুষও তাকে কোনো গুরুত্বই দিচ্ছিল না। কিন্তু তার সামনে একটা লোক বলে বলে গাড়িগুলো সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল। লোকটি ছিল দানহ। সে সব গাড়ি চালকদের রোগীর ব্যাপারে বলে আর রাস্তা ফাঁকা করে দেয়। মরিয়ম তার মুখ দেখতে পায়নি তখন, কিন্তু তার টি শার্টে লেখা ছিল আই লাভ ইউ ম্যাট ফ্ল্যাট। সে শুধু এটাই দেখতে পেরেছিল। এদিকে সিয়ং যায় ওই কোম্পানির সাথে কথা বলতে, যারা বানাতে চাচ্ছিল রিটায়ারমেন্ট কমিউনিটি বিল্ডিং, যার বাজেট ছিল 2 বিলিয়ন ওয়ান। কিন্তু তারা সিয়ংকে বলছিল যে আরেকজন আর্কিটেক্টের ডিজাইন কপি করতে। সিয়ং এটা করতে একদমই রাজি হয়নি, যা সে স্পষ্টভাবে তাদের বলে দেয়। কিন্তু তার পার্টনার মিয়ং তাকে বলছিল এই প্রজেক্টটা করতে, কারণ এতে অনেক টাকা পাওয়া যাবে। কিন্তু সিয়ং কারো ডিজাইন কপি করতে চায় না, এই জন্য সে এটা রিফিউজ করতে যাচ্ছিল। কিন্তু মিয়ং তখন কোম্পানির লোকদের বলে যে সে এটা ভেবে পরে তাদেরকে জানিয়ে দিবে। তারপর সে সিয়ং এর সাথে আসে, যেখানে সে তাকে কনভিন্স করার চেষ্টা করে যে এই প্রজেক্টটা যেন সিয়ং করে। এই জন্য সে তাকে একটা আইডিয়াও দেয় যে প্রথমে আমরা রাজি হব এই প্রজেক্টটা করতে, কিন্তু পরে আমরা আমাদের ডিজাইন দেবো এর মধ্যে, তখন তো এটা কপি হবে না। কিন্তু সিয়ং তাকে স্ট্রিক্টলি মানা করে দেয় এটা করতে। অন্যদিকে মরিয়মের টিম ফিরে আসে আর মরিয়ম কথা বলছিল সেই ছেলেটাকে নিয়ে যে তাদেরকে রাস্তা ফাঁকা করতে সাহায্য করেছিল। তারপর মরিয়মের নামে একটা ফুড ডেলিভারি আসে, যেটা পাঠিয়েছিল দানহ, যেখানে সে লিখেছিল ধন্যবাদ মিস মরিয়ম গতবারের জন্য। যেটা পড়ে মরিয়ম স্মাইল করে আর বলে ও আমার নাম জানলো কিভাবে। এদিকে রিও একটা কল পায় এক কোম্পানির সিইওর কাছ থেকে, যে তাকে একটা চাকরির অফার করে তার কোম্পানিতে। একই কাজ যেটা সে আগে ইউএসএ কোম্পানিতে করত, কিন্তু অফার শোনার পরও রিওকে খুশি দেখায় না। তখন সিয়ং সেখানে যাচ্ছিল আর রিওকে দেখে সে থেমে যায়। বাইরে আসার পর সে তার সঙ্গে কথা বলতে যায়। রিও তাকে বলে ওই চাকরির অফার সম্পর্কে। কাজটা ভালো, বেতনও অনেক ভালো, আর কাজটাও আমার পুরনো জবের মতো, আমি অ্যাডজাস্ট করে নেব। তখন সিয়ং জিজ্ঞাসা করে তুমি কি সত্যিই কাজটা করতে চাও, তোমার পুরনো কাজ? রিও বলে কাজ তো কাজই হয়। সিয়ং বলে যা করতে ইচ্ছে হয় তাই করো, তুমি আমাকে বলেছিলে তুমি ইউএসএ তে জব করতে করতে ক্লান্ত, তাহলে আবার কেন একই কাজ করতে চাও? তুমি বলেছিলে তুমি তোমার জীবন নতুন ভাবে শুরু করতে চাও। রিও বলে এতে তোমার কি আসে যায়?
সিয়ং বলে, আমি তোমাকে খুব ভালো করে চিনি। যখন তুমি সত্যি কিছু মন থেকে চাও তখন তুমি ভীষণ এক্সাইটেড হয়ে যাও। তখন তোমার চোখে সেই এক্সাইটমেন্টটা দেখা যায়, যা আমি এখন দেখতে পাচ্ছি না। আমি শুধু চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। রিও বলে, আমার স্বপ্ন দেখার অধিকার নেই। স্বপ্ন দেখার অধিকার তাদের জন্যই যারা সহজে ফেইলিওরের পর আরেকটা চান্স পায়, যারা ফ্যান্সি জীবন যাপন করে, তাদেরই কেবল স্বপ্ন থাকে। তুমি এসব জানো না, কারণ তুমি নিজেও ফ্যান্সি লাইফ লিড করো। আমার কখনো ছিল না আর একটা সুযোগের অপশন। যে অবস্থায় আমি এখন এখানে আছি, আমি স্বপ্ন দেখার কথা কখনো ভাবতেও পারি না। তখন সিয়ং বলে, আমি ওই অবস্থার মধ্যে দিয়ে একসময় গিয়েছি, তুমি জানো না। আমি ভেবেছিলাম এটা তোমার মনে আছে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বাসায় এসে সিয়ং তার মেডেল গুলো দেখে। তখন আমাদের 2008 সালের ফ্ল্যাশব্যাক দেখায়। ন্যাশনাল জেতার পর সিয়ং সিলেক্টেড হয়েছিল। তখন অলিম্পিকের জন্য রিও তাকে একটা টাওয়ার গিফট করেছিল, যেখানে এমব্রয়ডারি করে লেখা ছিল গো ফর গোল্ড সিয়ং। এটা দেখে সিয়ং খুবই খুশি হয়েছিল। তখন সেদিন সিয়ং যাচ্ছিল তার রেগুলার ট্রেনিং এ, কিন্তু রাস্তা ক্রস করার সময় সিগন্যালে একটা গাড়ি তাকে ধাক্কা দেয়, যেটাতে সিয়ং গুরুতর আঘাত পায়। আর এই অ্যাক্সিডেন্টের কারণে তার অ্যাথলেটিক ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। যাই হোক, বর্তমানে ফিরে আসি। যখন রিওর এসব মনে পড়ে তখন সে রিয়েলাইজ করে যে তখন সিয়ংকে এভাবে কথা বলাটা তার ঠিক হয়নি। এই জন্য সে জানালা খুলে সিয়ংকে ডাকতে, সরি বলার জন্য, কিন্তু সে পারে না। সে ভাবে যে তার কথা সিয়ংকে হয়তো আঘাত করবে। পরের দিন রিও বসেছিল স্কুলের কাছে আর এসব ভাবছিল। সে মনে করে কাল যখন একজন স্টুডেন্ট তাকে তার স্বপ্নের কথা জিজ্ঞাসা করে, তখন রিও তাকে বলেছিল যে হাই স্কুলে সবকিছুতেই প্রথম হওয়াই ছিল আমার স্বপ্ন। আমি চাইতাম আমার মা আমাকে নিয়ে গর্ব করুক, সবাই যেন আমাকে চিনতে পারে, শিক্ষকরা যেন আমার প্রশংসা করে। এতটুকুই ছিল আমার স্বপ্ন। কিন্তু এখন যখন আমি এটা নিয়ে ভাবি তখন নিজের জন্য খারাপ বোধ করি, কারণ আমি চেয়েছিলাম অন্যদের স্বীকৃতি। তারপর রিওর ফোনে একটা মেসেজ আসে জবের ইন্টারভিউ দেওয়ার জন্য। রিও আবারও ভাবনায় ডুব দেয়। তারপর রাতে সে ওই টাইম ক্যাপসুলটা খুঁজতে আসে। ঠিক তখন স্কুলের প্রিন্সিপাল বাইরে আসে, আর তারপর সে হঠাৎ রিওকে দেখে ভয় পেয়ে যায় যে স্কুলের পিছনে মাটি কে ঘুরছে। টিচার রিওকে অফিস রুমে নিয়ে যায়, যেখানে সে জিজ্ঞাসা করে রিও এত রাতে ওখানে কি করছিল। রিও বলে যে সে ওখানে একটা টাইম ক্যাপসুল খুঁজছে, যেটা সে লুকিয়েছিল 10 বছর আগে। তারপর সে ক্ষমা চায় টিচারের কাছে। এখানে সে বলে দেয় সত্যিটা, তার জব সম্পর্কে। টিচার তার সিদ্ধান্তকে সমর্থন করে আর বলে তুমি তোমার ড্রিমকে ফলো করো। তারপর সে তাকে বলে যে হয়তো সিয়ং ও পুলের কাছে আছে। রিও সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখে সিয়ং ওই টাইম ক্যাপসুলটা বের করে তার চিঠিটা পড়ছে। রিও এম্বারেস ফিল করে, তাই সে তার পেছনে ছুটে, কিন্তু সিয়ং পুলে ঝাঁপায় টাইম ক্যাপসুল সহ এবং তাকে বলে সাহস থাকলে তুমিও জাম্প করো। রিও বলে তুমি জানো আমি সাঁতার জানি না। সিয়ং বলে হয়তো তুমি জানো না, কিন্তু সাঁতার ছেড়ে দেওয়ার পরে আজ আমি প্রথমবার পুলে এলাম, তাই অনেকটা বেটার ফিল লাগছে। কিন্তু তুমি কি মনে করো? অ্যাক্সিডেন্টের পরে যখন আমি জানতে পারলাম আমি আর সুইমিং করতে পারবো না, তখন আমার কাছে কেমন লেগেছিল? আমি নিজেকে ঘরে বন্ধ করে রেখেছিলাম কয়েক মাসের জন্য। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় অ্যাক্সিডেন্টের পর সিয়ং এক প্রকার ডিপ্রেশনে চলে গিয়েছিল, কিন্তু রিও তাকে কখনো একা ছেড়ে দেয়নি। সে আসতো তাকে দেখতে এবং তার সাথে কথা বলতো, তাকে উৎসাহ দিত সিয়ংকে হাসি খুশি রাখার জন্য। ওকে নর্মাল করার জন্য সে সিয়ং এর ফেভারিট কমিক্স নিয়ে আসতো, কিন্তু সিয়ং তাকে ঘর থেকে বের করে দেয় এবং দরজা লক করে দেয়। কিন্তু তারপরে রুমের চাবি নিয়ে রিও তার রুমে আসতোই। সিয়ং ওর থেকে চাবি নিয়ে নেয় এবং তাকে বের করে দেয়, কিন্তু রিও হারবার পাত্রী নয়। সে তখনও থামে না। সে সিঁড়ি দিয়ে বেয়ে জানালার কাছে উঠে আসে। সিয়ং বুঝতে পারে কেউ জানালার কাছ দিয়ে উঠছে। সে জানালা খুলে দেখে রিও উঠছে সিঁড়ি বেয়ে, কিন্তু রিও সিঁড়িতে বেয়ে ওঠার সময় হঠাৎ সিয়ংকে দেখতে প্রায় পড়ে যেতে নিচ্ছিল। সিয়ং তখন তাকে ধরে ফেলে। তারপর সে রিওকে রুমের ভেতরে আনে। সিয়ং তো রিওকে বকাবকি শুরু করে দেয়, তুমি পাগল নাকি? যদি উপরে উঠতে চেয়ে পড়ে যেতে তাহলে তুমি মারা যেতে। রিও রেগে বলে তাহলে তুমি কেন তোমার রুমের দরজা বন্ধ করে রেখেছো? সিয়ং বলে আমি তোমার জীবন বাঁচিয়েছি আর এখন তুমি আমাকে কথা শোনাচ্ছ। রিও রেগে বলে যদি আমি পাগল হই তাহলে তুমি বন্য পশু। সিয়ং বলে চুপ করো আর বাড়ি যাও। রিও বলে যদি আমি চলে যাই তাহলে তুমি কি বসে থাকবে আর এই দেয়ালগুলোকে দেখবে? এভাবেই চলছিল তাদের মধ্যে খুনসুটি আর ঝগড়া। রিও বলে সত্যি করে বলো তো, এতদিন পর নিজের রাগ এভাবে ঝাড়তে পেরে এখন ভালো লাগছে না? রিওর কথা শোনার পর সিয়ং ফিল করে যে সত্যি এতদিন ডিপ্রেশনে থাকার পর এখন কথা বলে সিয়ং এর ভালো লাগছে। বর্তমানে ফিরে আসি। সিয়ং বলে তখন তুমি অনেক সাহসী ছিলে, কোনো কিছু করতে এত ভয় পেতে না,
কিন্তু এখন তুমি অনেক বোরিং হয়ে গিয়েছো। সিয়ং এর কথা শুনে রিও খুব রেগে যায় আর সিয়ংকে বলে, যা এখন বলেছো কথাটা এক্ষুনি ফিরিয়ে নাও। এই বলে সে রেগে পুলে জাম্প মারে, কিন্তু সাঁতার না জানার কারণে সে ডুবে যাচ্ছিল আর সিয়ংকেও বাঁচাতে বলছিল। সিয়ং গিয়ে তাকে ধরে, কিন্তু রিওর কাছে মনে হচ্ছিল সে ডুবে যাচ্ছে, তাই সে সিয়ং এর মাথা চুল ধরে সিয়ংকে ডুবিয়ে দেয় নিজে উপরে ভেসে থাকার জন্য। সিয়ং ওর বডিকে রিল্যাক্সে রাখতে বলে। অনেকক্ষণ পরে গিয়ে রিও একটু শান্ত হয়। সিয়ং ওকে কিছুটা সাঁতার শেখায়। এরপর রিও বলে, আসলে আমি নার্ভাস ছিলাম, আমি আমার জবটা ছেড়ে দিতে চেয়েছিলাম কারণ আমি অনেক ক্লান্ত ছিলাম। আমি একটু বিশ্রাম নিতে চাই, নতুন করে একটা জীবন শুরু করতে চাই। আর এখন আমার কাছে মনে হচ্ছে আমি কিছুই নই, আমি ফিল করি যেন আমার জীবন থেমে গিয়েছে। সিয়ং বলে, আমিও ঠিক একই রকম ফিল করেছিলাম যখন আমাকে সাঁতার ছাড়তে হয়েছিল। মনে হচ্ছিল সবকিছু যেন শেষ হয়ে গিয়েছে। আমি ভাবতাম আমি কি আবার এমন জায়গা পাবো যেখানে আমি আবার স্বাধীনভাবে সাঁতার কাটতে পারবো। রিও বলে, ধরো তুমি নতুন ভাবে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছো, তাহলে কি তুমি আর্কিটেক্ট হবে? সিয়ং বলে, হ্যাঁ অবশ্যই হব, ঠিক আমি যেমন পেয়েছিলাম তুমি কেন পাবে না? রিও বলে, আমি কি আমার নতুন স্বপ্ন খুঁজে পাবো? সিয়ং বলে, হ্যাঁ পাবে। তারপর সে বলে, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, যদি তুমি সুযোগ পাও তোমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার আগের দিন নিয়ে যেতে, তাহলে কি তুমি তোমার এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে? রিও বলে, আমি সেই সময়টাতে ফিরিয়ে যেতে চাই না। এটা বলতেই তার ব্যালেন্স ফেল হয়ে যায়, কিন্তু সিয়ং ওকে সামলে বলে, কিছু হয়নি, সবকিছু ঠিক আছে। তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। তখন রিওরা তাদের হাই স্কুলে ফাইনাল ইয়ারে ছিল। ওরা একটা চিরকুটে কিছু লিখছিল টাইম ক্যাপসুলে রাখার জন্য, যেটা তারা 10 বছর পরে খুলবে বলে ঠিক করেছে। এখানে সবাই ড্রিম নিয়ে লেখে, আর সিয়ং লেখে তার মনের কথা। সে লিখে, 10 বছর তো অনেক দূর, তার মানে তো এর মধ্যে তুমি তোমার মনের কথা রিওকে বলে দেবে। মানে সিয়ং রিওকে লাইক করতো, কিন্তু এখনো সে রিওকে এই কথাটা বলে উঠতে পারেনি। আর এভাবেই এখানে এপিসোড 3 শেষ হয়। এপিসোড 4 শুরু হয় আগের এপিসোড যেখানে শেষ হয়েছিল সেখান থেকে। সিয়ং রিওকে জিজ্ঞাসা করে যে যদি সে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করার আগের দিন সেখানে যেতে পারত, তাহলে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করাটা কি তার ফাইনাল ডিসিশন হতো? যার উত্তরে রিও বলে সে ওই সময় ফিরে যেতেই চায় না। সে এটা বলার সাথে সাথে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায়। তখন সিয়ং তাকে ধরে ফেলে, কিন্তু তখন রিও তার মুখের সামনে হাঁচি দেয়। এতে সিয়ং খুব রেগে যায়। তারপর তারা পুল থেকে বেরিয়ে আসে। সিয়ং সবসময় তার গাড়িতে এক্সট্রা একটা ড্রেস রাখতো, সে রিওকে সেই ড্রেসটা পরার জন্য দেয়, কিন্তু সিয়ং এর জামা তার থেকে অনেক বড় হয়। এটা দেখে সিয়ং রিওকে খেপায় আর বলে, তুমি কত ছোট। তখন রিও তাকে মারতে শুরু করে, কিন্তু সিয়ং এর সাথে রিও পেরে উঠতে পারে না। তখন রিও সিয়ং এর কাছে টাইম ক্যাপসুল চায়। সিয়ং বলে, দিব, আগে মারধর বন্ধ করো। তারপর দুজন এক জায়গায় বসে টাইম ক্যাপসুলটা খোলে, কিন্তু তাতে কেবল দুটো চিঠিই ছিল। ময়ূরের চিঠিটা মিসিং ছিল। তারপর তারা দুজন তাদের চিঠি পড়তে শুরু করে। রিও যখন তার চিঠিটা পড়ছিল তখন সে অনেক এম্বারেস ফিল করে, কিন্তু সিয়ং তার নিজের চিঠিটা পড়ে শকড হয়ে যায়, কারণ সেই চিঠিতে সে রিওকে তার ফিলিংস এ কথা বলার কিছু লিখেছিল। তাই সে তাড়াতাড়ি চিঠিটা ভাঁজ করে ফেলে। রিও এখন সিয়ং এর চিঠিটা পড়তে চায়, কারণ সিয়ং রিওর চিঠিটা আগেই পড়ে ফেলেছিল। কিন্তু এখন সিয়ং তো কোনোভাবেই তার চিঠিটা রিওকে দেখাতে পারবে না, তাই সে তার চিঠি নিয়ে দৌড়াতে শুরু করে। তখন রিও তার পেছনে ছোটে, কিন্তু সিয়ং খুব দ্রুত পায়ে দৌড়ে রিওর কাছ থেকে পালিয়ে যায়। সে তার রুমে গিয়ে আবার তার চিঠিটা পড়া শুরু করে। চিঠিটা পড়ে আবারও সে শকড হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে 10 বছর আগে সে রিওকে পছন্দ করত, আর সে তাকে তার অনুভূতির কথাও বলতে চেয়েছিল। তাই সে চিঠিটা বিছানায় ছুঁড়ে ফেলে আর বলে, আমি কি পাগল ছিলাম? হ্যাঁ, হয়তো তখন আমি টিনেজার ছিলাম, তাই আমার এমন অনুভূতি হয়েছিল। কিন্তু এখন সে এটা দেখে খুব লজ্জা পায়। সে আবার নিজেকে বোঝাতে শুরু করে, হয়তো কিছু সময়ের জন্য আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমি এসব লিখেছিলাম, কিন্তু এখন আর তেমন কোনো ফিলিংস নেই। তখনই সে ফিলিংস শেষ হয়ে গিয়েছিল। এটা বলে সে নিজেকে বোঝায় আর চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। এদিকে রিও তার চিঠিতে স্বপ্নের কোনো হিন্ট পায়নি, কারণ সে স্কুলে একটা সাধারণ স্টুডেন্ট ছিল। সবার মতো সেও ভবিষ্যৎ নিয়ে তেমন কিছু পরিকল্পনা করে রাখেনি যে ফিউচারে তার কি করা উচিত। পরের দিন সিয়ং এর মা অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ তার ছুটি শেষ হয়ে গিয়েছে আর তাকে এখন একটা নতুন দেশে কাজ করতে যেতে হবে। সিয়ং এর বাবা বাড়ি তাড়াতাড়ি আসেন, কিন্তু বাড়িতে কোনো খাবার ছিল না, কারণ সিয়ং আর তার বাবা বাড়িতে খুব কম খেত, তাই সিয়ং এর মা বাড়িতে কোনো রান্না করেননি। অন্যদিকে সিয়ং এর রিওর সাথে অফিসে যাওয়ার পথে দেখা হয়ে যায়, যেখানে রিও বলে যে সে বই পড়ে তার স্বপ্ন খুঁজে বের করতে চায়। তারপর সে তাকে অনেক ধরনের কথা বলতে শুরু করে, আমি কি করব আর কি হব, ব্লা ব্লা।
রিও তো যেতে যেতে অনেক বকবক করছিল, কিন্তু সিওং তার কথায় কোনো পাত্তা দেয় না। রিও বকবক করতে করতে এমনকি সিওং এর অফিস পর্যন্ত চলে আসে। এখন অফিসে সে যেহেতু চলে এসেছে তাই সে এক কাপ কফি খায় আর তারপর সিওং ওকে এখান থেকে যেতে বলে, কিন্তু রিওর কোনো কাজ ছিল না তাই সে অজুহাত বানিয়ে এখানেই থাকার চেষ্টা করে। তখন মিয়ং আসে আর তাকে বলে যে তাদের গ্রিপ কোম্পানি থেকে মেল করা হয়েছে, তারা সিওলে তাদের অফিস তৈরি করতে যাচ্ছে আর তারা বিশেষভাবে আমাদের বেছে নিয়েছে তাদের বিল্ডিং ডিজাইন করার জন্য। আর তারা আমাদের সাথে এইচ আর্কিটেক্ট ফার্মকেও বেছে নিয়েছে। তাদের প্রপোজাল অনেক ভালো, তারা আমাদেরকে প্রজেক্ট দেবে। এখন রিওর মুখ একটু স্যাড হয়ে যায় গ্রিপ কোম্পানির নাম শুনে। সিওং মিয়ং এর সব কথা শুনে বলে যে কেন তারা আমাদের স্টার্টআপকে এইচ আর্কিটেকচারের মতো টপ ক্লাস ফার্মের সাথে বেছে নিল। মিয়ং বলে অবভিয়াসলি আমাদের কাজ দেখে, আর আমার এক বন্ধু আমেরিকার গ্রিপে কাজ করে, সে আমাদের কোম্পানিকে রিকমেন্ড করেছে, তাই আমাদের এই সুযোগটা হাতছাড়া করা উচিত না। তারা আমাদেরকে ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর পাঠিয়ে দিতে হবে। তারপর তারা তিনজন বসে ইমেল পড়ে। এখন সিওং আর মিয়ং ইংরেজি খুব ভালো জানতো না, তাই তারা বিজনেস রিপ্লাই লিখতে পারছিল না, কিন্তু রিও এসব জানতো। এমনকি ইমেল দেখে সে বলে দেয় যে জেনিফার এটা পাঠিয়েছে আর সে ছোট ছোট বিষয়গুলোর খেয়াল রাখে। গ্রিপ গ্লোবাল স্ট্যান্ডার্ডে আছে, তাই তোমাদেরকে স্ট্যান্ডার্ড অনুযায়ী উত্তর দিতে হবে। মিয়ং বলে মিস রিও, আপনি তো আমেরিকায় কাজ করতেন তাই না? আমি আপনার কোম্পানির নাম মনে করতে পারছি না, কি যেন ছিল। রিও বলে যে আমি গ্রিপেই কাজ করতাম। মিয়ং তো খুব অবাক হয় আর সে রিওকে রিকোয়েস্ট করে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু সিওং চায়নি রিও কোনো অস্বস্তির মধ্যে পড়ুক, তাই সে বলে যে রিওকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমি আজই একটা ভালো কোনো ইংরেজি কোর্সে ভর্তি হব আর তারপর আমি রিপ্লাই করে দেব। রিও বলে হ্যাঁ আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে, কিন্তু মিয়ং তাকে অনেক করে অনুরোধ করে। এখন কি আর করার, এমনিতেও সে সিওংকে সাহায্য করতে চায়, তাই সে রাজি হয়ে যায়। তারপর সে ওই ইমেলে রিপ্লাই দিয়ে দেয়। এরপর ওরা দুজন একসাথে বসে কাজ করছিল আর লিনা ওদের দুজনের উপর নজর রাখছিল, কারণ তার ডাউট হচ্ছিল যে ওদের মধ্যে কিছু চলছে কিনা। মিয়ং তাকে বলে যে এমন কিছু নয়, ওরা জাস্ট চাইল্ডহুড ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু না। এদিকে সিওং রিওকে জিজ্ঞাসা করে যে তার কোনো সমস্যা হচ্ছে কিনা, কারণ তার জন্য রিওকে আবার গ্রিপ কোম্পানির সাথে জড়িত হতে হলো। রিও বলে যে আমি তো চাই না গ্রিপের আর কোনো কাজ করতে। সিওং বলে তাহলে তুমি কি এটা আমার জন্য করেছো? রিও বলে হ্যাঁ অবশ্যই, আমি তো তোমাকে সমস্যা করতে দেখতে পারি না, তাই আমি হেল্পটা করেছি। তাহলে চলো এখন খেতে যাই, কারণ তুমি সকাল থেকে শুধু একটা স্যান্ডউইচ খেয়ে আছো। কিন্তু সিওং বলে যে তার অনেক কাজ আছে এখন, তাই সে যেতে পারবে না। রিও রেগে বলে যে কাজের জন্য খিদের মধ্যে থাকাটা উচিত নয়। সিওং বলে যে তোমার কাজ হয়ে গেলে তুমি বাড়ি চলে যাও। রিও বলে যে আমি এত সহজে এখান থেকে যাচ্ছি না, কারণ আমি অনেকগুলো কমিক্স বুক নিয়ে এসেছি, আমি এগুলো পড়বো আর আমার ড্রিম খুঁজে বের করবো। এটা বলে সে আবার শুরু করে আচ্ছা আমার কি বাস্কেটবল কোচ হওয়া উচিত? সিওং বলে তুমি তো বাস্কেটবলের বড় জানো না, তাহলে বাস্কেটবল কোচ হবে কি করে? ও প্লিজ তুমি আবার শুরু করো না, বাড়ি গিয়ে বিশ্রাম নাও আর আমাকে বিরক্ত করো না। এদিকে সিওং এর মা অফিসে যায়, যেখানে ভাইস মিনিস্টার তাকে বলে যে তিনি শীঘ্রই বলে দিবেন যে তার নেক্সট ডিউটি কোথায় পড়তে যাবে। পরের সিনে দেখানো হয় ময়ূম এক দোকানে ড্রিঙ্ক কিনতে আসে, আর ঠিক সেই সময় দানও ঠিক একই ড্রিঙ্কের উপর হাত রাখে যেটা ময়ূম ধরেছিল কেনার জন্য। এখন দুজনেই এখানে একে অপরকে দেখে অবাক হয়। ময়ূম তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে আমার নাম জানলে? দানও বলে যে আমি কোনোভাবে জেনে নিয়েছি, কারণ আমি এত তাড়াতাড়ি কারোর সাহায্য ভুলে যাই না। বাই দ্য ওয়ে তুমি কি এখানেই থাকো? ময়ূম বলে হ্যাঁ। তখন দানও বলে আমি রিসেন্টলি এখানে শিফট করেছি। আচ্ছা ভালো ব্যাপার, এখন থেকে আমাদের দেখা হবে। কিন্তু ওরা দুজনেই তখনও ড্রিঙ্কের ক্যানটা ধরেছিল। তখন ময়ূম তাকে বলে ক্যানটা থেকে হাত সরাও, কারণ এটা আমার ফেভারিট ড্রিঙ্ক আর এটাই লাস্ট ওয়ান ক্যান। দানও এটা তাকে দিবে না বলে, কারণ দানও এই ড্রিঙ্কটা পছন্দ করে। ময়ূম বলে যে আমি আগে এটাতে হাত রেখেছি, তাই এটা আমার। এটা এমন একটা এনার্জেটিক ড্রিঙ্ক যা সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। আমি গত 20 বছর ধরে এটা খাচ্ছি আর আমি এটা খুব পছন্দ করি, তাই এটা আমার জন্য ছেড়ে দাও। এটার উত্তরে দানও বলে আমি এটা 21 বছর ধরে খাচ্ছি। তাদের মধ্যে এই খুনসুটি গুলো চলছিল, তখনই সিওং আর রিও সেখানে আসে, যারা তাদেরকে এভাবে ঝগড়া করতে দেখে অবাক হয়। দানো সিওংকে হাই বলতে হাত উঠাতে যেয়ে ক্যানের ওপর থেকে হাত সরিয়ে নেয় ভুলবশত, তাই ময়ূম ড্রিঙ্কটা পেয়ে যায়। তারপর দানো সিওংকে এখানে শিফট করার কথা বলে। তখন আমরা এখানে জানতে পারি যে দানো আসলে একজন নিউজ রিপোর্টার। আসলে সেদিন দানো সিওং এর সাথে তার স্টোরি কভার করতে দেখা করেছিল, তাই সিওং এর সাথে তার পরিচয় আছে। রিও বলে বাহ, তাহলে তো তুমি সিওং আর ময়ূম দুজনকেই চিনো। ময়ূম তাকে বলে এই ড্রিঙ্কটা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ। দানো বলে যে আমি এটা তোমাকে দেইনি, যখন আমি সিওংকে হাই বললাম তখন তুমি সেটা চিনিয়ে নিয়েছো। রিও বলে যে তোমাদের টেস্টের এত মিল। দানো রিওকে দেখে বলে যদিও আমরা প্রথমবারের মতো দেখা করছি, কিন্তু রিও আমি তোমাকে কোথাও যেন একটা দেখেছি।
আমার ঠিক এখন মনে পড়ছে না। রিও বলে যে আমি তো গত 10 বছর ধরে করিয়েই ছিলাম না, কিন্তু হয়তো আমি এত সুন্দর তাই হয়তো তোমার এরকমটা লাগছে। তখন সিয়ং তাকে মজা করে বলে যে এটা অন্তত তুমি বলো না রিউ, এরকম বললে মানুষ তোমাকে পাথর ছুঁড়ে মারবে। তাদের ঝগড়া আবার শুরু হওয়ার উপক্রম চলছিল। তার আগেই দানব ক্ষমা চায় যে হয়তো আমারই কোথাও ভুল হচ্ছে। আচ্ছা তোমরা তিনজন তো চাইল্ডহুড ফ্রেন্ড তাই না? সিয়ং বলে হ্যাঁ এটা বলা যায়। আসলে আমাদের তিনজনের মায়ের স্কুলের ফ্রেন্ড, সেই সূত্রে আমরা তিনজনও ছোটবেলা থেকে ফ্রেন্ড। সিয়ং দানোকে জিজ্ঞাসা করে তুমি আগে কোথায় থাকতে। এখন দানো এই প্রশ্নটা একটু এড়িয়ে যায় আর সে কিছু কাজ আছে মনে করে হঠাৎ করে সেখান থেকে চলে যায়। দানোর এইভাবে কথাটা এড়িয়ে যাওয়ায় মরিয়মের সন্দেহ হয় তার উপর। সিয়ং ওকে সন্দেহ করতে দেখে বলে এটা ওর পার্সোনাল ব্যাপার, হয়তো সে আমাদের বলতে চায় না। কিন্তু মরিয়ম বলে যে এটা আমার কাছে খুব সন্দেহজনক লাগছে। তারপর রিও মরিয়মকে তার টাইম ক্যাপসুল থেকে চিঠি হারানোর কথা বলে। মরিয়ম বলে যে আমি কয়েকদিন আগে সেটা বের করে নিয়েছি। রিও তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাদের চিঠি পড়ে ফেলেছিলে? মরিয়ম বলে হ্যাঁ। তারপর রিও মরিয়মকে জিজ্ঞাসা করে এই চিটার সিয়ং এর চিঠিতে কি লিখেছিল? ও তো আমার চিঠি পড়ে নিয়েছে, কিন্তু নিজের চিঠিটা আমাকে পড়তে দেয়নি। এখন মরিয়ম তো সেটা পড়ে নিয়েছিল, সে তো সব জানতো যে সেখানে রিওর জন্য সিয়ং এর অনুভূতির ব্যাপারে লেখা ছিল। তাই সিয়ং খুব নার্ভাস হয়ে যায়। এটা দেখে মরিয়ম অজুহাত বানিয়ে বলে যে সিয়ং এর চিঠিতে যে কি লেখা ছিল আমি ঠিক মনে করতে পারছি না। তো তারপর সিয়ং একটা ইম্পর্টেন্ট কলের অজুহাত বানিয়ে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। মরিয়ম সত্যিটা না বলায় সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরের দিন ওরা তিনজন ভিডিও কলে সিয়ং এর অফিসে গ্রিপের রিপ্রেজেন্টেটিভের সাথে প্রজেক্ট নিয়ে আলোচনা করে। আর গ্রিপ কোম্পানির কিছু লোক ব্যক্তিগতভাবে তাদের সাথে দেখা করতে কোরিয়ায় আসবে, তাই তারা মিটিং এর তারিখ ঠিক করে। সেদিন সবাই খুব খুশি হয় আর মিয়ং তো বিশেষভাবে একটু বেশি খুশি হয়। তারা দুজন প্রস্তুতিতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু তাদের ভিডিও কল তখনও ডিসকানেক্ট হয়নি। তাই তখন রিও তাদের কথা শুনতে পারে। এখানে তারা বলছিল যে এটা শুধু ফর্মালিটি মিটিং, কারণ এই কোম্পানিটা একটা স্টার্টআপ, তারা এইচ আর্কিটেকচার ফার্মের সামনে কিছুই না। কিন্তু যেহেতু এটা একটা রিকমেন্ডেশনে ছিল তাই তাদের সাথে আমাদের দেখা করতে হবে। যাই হোক আমাদের গিয়ে তাদের রিজেক্টই তো করতে হবে, এতটুকুই। এটা শুনে রিও খুব রেগে যায়। এদিকে আমরা দেখি যে দানো আসলে মরিয়মের বাড়ির ঠিক পাশের বাড়িতে থাকে। যখন মরিয়মের মা একটা ভারী বাক্স তুলে তার অফিসে যাচ্ছিল তখন দানো তাকে সাহায্য করতে আসে আর সেই ভারী বাক্সটা তুলে তার অফিসে রেখে আসে। মরিয়মের মায়ের সাথে আগে থেকে দানোর দেখা হয়ে গিয়েছে। অন্যদিকে মরিয়ম রিসার্চ করে নিশ্চিত হয় যে দানো সত্যি একজন নিউজ রিপোর্টার। মরিয়ম সকালে পার্ক থেকে আসছিল, তখন সে একটা ছোট বাচ্চা মেয়েকে দেখে যে কিছু একটা খুঁজছে। মরিয়ম তাকে সাহায্য করতে আসে। বাচ্চা মেয়েটা কি খুঁজছে তা মরিয়ম জানতে চাইলে বাচ্চাটা বলে যে সে ক্রপ সার্কেল খুঁজছে, যা আসলে মুভিতে এলিয়েনদের চিহ্ন দেখানোর জন্য ব্যবহার করা হতো। বাচ্চা মেয়েটা বলে যে আমি গতকাল রাতে আকাশে কিছু ঝলমলে দেখেছি, আমি নিশ্চিত এটা ইউএফও ছিল, আমি সেই ঝলমলে জিনিসটা এখানে পড়তে দেখেছি। তখন মরিয়ম খুব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি কি এলিয়েনে বিশ্বাস করো? জানো আমিও এলিয়েনে বিশ্বাস করি, আমি খুব এক্সাইটেড এটা খুঁজতে। বাচ্চা মেয়েটা এমনকি প্রমাণ দিতেও শুরু করে যে এলিয়েন আছে। তখন মরিয়ম বলে তুমি সত্যি একজন জিনিয়াস, তাই আমিও তোমাকে সাহায্য করব। বাচ্চা মেয়েটা বলে যে আমি একাই পারবো, কারণ আমার বাবা বলেছে কোনো অচেনা মানুষের সাথে কথা বলবে না, তুমি যাও। এটা বলে সে একাই সেটা খুঁজতে শুরু করে। মরিয়ম এই ছোট বাচ্চা মেয়েটার কথায় খুব ইমপ্রেস হয়। এদিকে দানো একটা বক্স মরিয়মের মায়ের অফিসে এনে রাখে। তখন রিওর মা সেখানে আসে। মরিয়মের মা তার সাথে দানোর ইন্ট্রো করিয়ে দেয়। তারপর দানো সেখান থেকে চলে যায়। রিওর মায়ের কাছে দানোকে খুব ভালো লাগে, তাই সে মরিয়মের মায়ের কাছে দানোর ব্যাপারে জানতে চায়। মরিয়মের মা বলে যে দানো একজন রিপোর্টার, এছাড়া সে স্ট্রং আর দেখতে ভালো। রিওর মা বলে ছেলেটাকে রিওর সাথে ভালো মানাবে তাই না? মরিয়মের মা বলে যে এটার কোনো সুযোগ নেই, সে কারণ তাকে বলতে যাবেই তখনই তার ফোনে একটা কল আসে, তাই এখানে সেই কারণটা জানা যায় না। কিন্তু রিওর মায়ের তো দানোকে খুব পছন্দ হয়। এদিকে মরিয়ম সসেস খেতে খেতে আসছিল, তখন তার সাথে আবার ওই বাচ্চা মেয়েটির দেখা হয়ে যায় যে এখনো ক্রপ সার্কেল খুঁজছিল। মেয়েটি খিদে পেয়েছিল, তাই মরিয়ম তাকে সসেস অফার করে, কিন্তু মেয়েটি সসেস নিতে চায় না মরিয়মের থেকে এন্ড বলে যে আমার বাবা আমাকে কোনো অচেনা মানুষের কাছ থেকে কিছু নিতে মানা করেছেন। তারপর মরিয়ম তাকে চকলেট দেয়। এটা দেখে তখন মেয়েটি বলে তুমি আমাকে চকলেট দিয়ে কিডন্যাপ করতে চাও, কিন্তু আমার বাবা আমাকে বলেছে যে অচেনা লোকেরা চকলেট খাইয়ে বাচ্চাদের কিডন্যাপ করে, তাই আমি তোমার ফাঁদে পড়তে যাচ্ছি না, তুমি চলে যাও, না হলে আমি এখনই পুলিশ ডাকবো। এটা বলে সে পুলিশের হেল্পলাইন নাম্বারে ডায়াল করতে যাচ্ছিল। তখন মরিয়ম তাকে থামিয়ে দিয়ে বলে চিন্তা করো না, আমি পুলিশদের সাথেই কাজ করি আর আমাদের ইমার্জেন্সি নাম্বার হলো 119। তুমি কি ওই অ্যাম্বুলেন্সের মতো ওই গাড়িটা দেখেছো? এটা বলে মরিয়ম সাইরেনের আওয়াজ করতে শুরু করে। তখন মেয়েটি বলে তাহলে তুমি একজন প্যারামেডিক। মেয়েটির সচেতনতা দেখে মরিয়ম বেশ ইমপ্রেস হয়।
অন্যদিকে রিও সিওংকে বাইরে খেতে যেতে বলে, কিন্তু সিওং মিটিং এর জন্য প্রেজেন্টেশন তৈরি করতে ব্যস্ত ছিল, তাই সে তাকে একাই খেতে যেতে বলে। তখন সিওং এর উপর রিও রাগ করে বলে যে এর কোনো দরকার নেই, ওই ফ্রডদের সাথে কাজ করারও কোনো দরকার নেই। সিওং বলে, তুমি কি আজে বাজে কথা বলছো? তখন রিও বলে যে তারা আগে থেকে ঠিক করে রেখেছে যে তারা তোমাদের কোম্পানিকে প্রজেক্ট দেবে না, তারা ইতিমধ্যেই এইচ আর্কিটেকচার ফার্মকে সিলেক্ট করেছে, আর তারা শুধু ফর্মালিটি করার জন্য তোমাদের সাথে দেখা করতে আসছে। হয়তো তারা তোমাদের আইডিয়াও চুরি করতে পারে। কলটা ডিসকানেক্ট হয়নি, তখন আমি তাদের কথোপকথন শুনে ফেলেছি, তাই এর ওপর কোনো ইফোর্ট দেওয়ার দরকার নেই। সিওং সব শুনে বলে যে এটা মিয়ংকে বলো না, আর এটা ধরে নাও যে তুমি কিছু শোনোনি। যদিও তুমি তাদের কথোপকথন শুনেছ, কিন্তু অফিসিয়ালি আমাদের জন্য কিছু কনফার্ম হয়নি, তাই আমাকে অফিসিয়ালি কাজ করতে হবে। রিও তাকে বোঝায় যে তুমি ফালতু কাজ করছো, আমরা সবাই জানি তুমি কতটা ক্যাপেবল, আর এই গ্রুপের লোকেরা তোমার প্রেজেন্টেশনের দিকে তাকাবেও না, তাহলে দিনরাত কাজ করার মানেটা কি? সিওং তাকে বলে, যত কঠিনই হোক না কেন আমি আমার কাজের ক্ষেত্রে কোনো ত্রুটি রাখি না, আমি সবসময় আমার বেস্ট দিয়েছি আর আজও দিব। রিও রেগে গিয়ে বলে, কেন তুমি ফালতু জেদ করছো? আমি জানি ওই লোকগুলো কতটা খারাপ, তারা কারোর হার্ডওয়ার্ক দেখে না, তাহলে তুমি কেন অহেতুক এফোর্ট দিচ্ছ? এর উপর সিওং বলে, হয়তো তুমি আমাকে চেনো না, আমি আমার বেস্টটা দিব। রিও রাগ করে বলে, তাহলে আমিও এসবের বাইরে। আর সে তাকে বলে যে মিস্টার মিয়ং এরও এটা জানার অধিকার আছে। পরের সিনে দেখায় লিনা যায় এক জিমে, যেখানে রিওর ভাই ডং জিন ছিল এক ট্রেনার। লিনাকে দেখে সে আগে ডিসকারেজ করতে শুরু করে। সে তাকে বলে যে এই জিম একটুও ভালো না, এমনকি বসের কথা অভিযোগ করে। লিনা তার কথা তেমন মনোযোগ দেয় না। তখন ডং জিনের বস তার পিছনে এসে দাঁড়ায় আর লিনাকে সাইন আপ করার জন্য অফিসের ভিতরে নিয়ে যায়। তারপর ময়ম রিওকে সেই বাচ্চা মেয়েটির কথা বলে, কিন্তু সে তার নাম বা ঠিকানা জিজ্ঞাসা করতে ভুলে যায়, তাই সে একটু খারাপ বোধ করছিল, কারণ সে তার সাথে আবার দেখা করতে চায়। তারপর ওরা ডিনার করে হাঁটতে যাওয়ার কথা বলে। ময়ম সিওংকে ডাকতে চায়, কিন্তু রিও বলে যে সিওং যদি আসে তাহলে আমি তোমাদের সাথে যাব না। ময়ম বুঝে যায় যে দুজনের মধ্যে আবারও ঝগড়া হয়েছে। এদিকে অফিসে মিয়ং পুরো দমে কাজ করছিল। সে প্রেজেন্টেশন আপগ্রেড করার জন্য খুব ভালো ভালো আইডিয়া দেয়, যা সত্যি খুব ইউনিক ছিল, আর সে নিশ্চিত ছিল যে গ্রিপ তার কোম্পানিকে বেছে নেবে। এখন এখানে সিওং তার জন্য একটু খারাপ বোধ করে, কারণ যদি রিও যা বলেছে সেটা সত্যি হয় তাহলে মিয়ং এরও অনেক খারাপ লাগবে, আর তার সব পরিশ্রমও বৃথা যাবে। কিন্তু সিওং এখনো তাকে নিরুৎসাহিত করে না, তাই সে তাকে কিছু বলে না আর কাজ চালিয়ে যায়। পরের দিন ময়ম কনভিনিয়েন্স স্টোরে যায়, যেখানে সে যায় টফি কিনতে, কিন্তু আবার দানো আর মরিয়ম একই সাথে ওই একই টফিটাতে হাত দেয়। তাই এবার তারা দুজন একে অপরকে টিজ করতে থাকে। ময়ম বলে, ওই রিপোর্টার তুমি আবার? দানো বলে, আমাদের টেস্ট কিভাবে এত মিলে যায়? ময়ম বলে, এবার আমি নিশ্চিতভাবে আগে এটার উপর হাত রেখেছি, তাই আমাকে এই টফিটা দিয়ে দাও, কারণ এটা খুব রেয়ার আর শুধু আমি এটা খাই। এমনকি এই দোকানও শুধু আমার জন্য এই ফ্লেভারের টফি আনে। দানো বলে, তাহলে তো আজ থেকে এই ডিমান্ডও বাড়বে। কিন্তু তখন এক পার্ট টাইমার এই ফ্লেভারের টফির বাক্স নিয়ে আসে, যেখান থেকে তারা দুজনে টফি কিনে বেরিয়ে আসে। যাই হোক, দানো তার গাড়িতে লিফট দেওয়ার কথা বলে ময়মকে, কিন্তু ময়ম তাকে মানা করে দেয়। তারপর সে লক্ষ্য করে যে এই গাড়ি সে একই ম্যাট ফ্ল্যাটের, যে ট্রাফিক ক্লিয়ার করতে সাহায্য করেছিল তাদেরকে। যদিও তখন সে তার উপর ইমপ্রেস হয়েছিল, কিন্তু দানোর উপর এখন তার রাগ হয়, কারণ বারবার দানো এসে তার প্রিয় জিনিসগুলো কেড়ে নেয়। দানো বাড়ি এসে তার জিনিসপত্র আনপ্যাক করতে শুরু করে, যেখানে সে একটি ক্যামেরা পায়। ক্যামেরার মেমোরি কার্ডে সে 2007 সাল এবং 2008 সালের অলিম্পিক সিলেকশনের ম্যাচের ভিডিও আর ছবি পায়, যেখানে ন্যাশনাল সুইমিং কম্পিটিশনের ছবিও ছিল, যেটা সিওং জিতেছিল। সেই ম্যাচের সময় দানো সিওং এর অনেক ছবি তুলেছিল। এই ছবিগুলোর মধ্যে সিওং আর রিওরও একসাথে একটা ছবি ছিল, আর এখানে দানোর প্রথমবার সিওং এর সাথে রিওকে দেখে, তাই রিওকে তার চেনা চেনা লাগছিল। এদিকে সিওং মিটিং এর জন্য তৈরি হচ্ছিল। যাওয়ার আগে সে রিওর দেওয়া গাছটা পানি দিয়ে যায়। তখন দানো তাকে একটা ছবি পাঠায়, যেটা সিওং আর রিওর ছিল। মিটিং এ যাওয়ার টাইম হয়ে যায়। মিয়ং সিওংকে রিওর ব্যাপারে জিজ্ঞাসা করে যে রিও কই। সিওং বলে রিও আসতে পারবে না আজ, কিন্তু অফিস থেকে বের হতেই তারা রিওকে সামনে দেখে। রিও তাদের সাথে মিটিং এর জায়গায় যায়। সিওং তাকে জিজ্ঞাসা করে, তুমি তো আসতে চাচ্ছিলেন না তাই না? রিও বলে, হ্যাঁ এসেছি, কারণ তোমার জন্য আমার টেনশন হচ্ছিল। এরপর গ্রুপের লোকেরা ইংলিশে কথা বলবে, যা হয়তো তোমার মাথার উপর দিয়ে যাবে। ইভেন ওরা যদি তোমাকে ইংলিশে গালাগালো করে তাহলে তো তুমি কিছুই বুঝতে পারবে না। সেই কারণে আমি এখানে এসেছি, অন্তত আমি ওদের ভাষাতে তোমার হয়ে গালি তো দিতে পারবো।
সিয়ং বলে, হ্যাঁ তুমি গালাগাল দিতে এক্সপার্ট। আর এভাবে দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর গ্রিপ থেকে লোকেরা চলে আসে। তাদের একজনের নাম ছিল ক্রিস। সে গ্রিপের চিফ প্রোডাকশন ডিজাইনার। রিও তার সাথে একসময় কাজ করেছিল, কিন্তু তাকে দেখে রিওকে খুশি মনে হচ্ছে না। এমনকি মিটিংয়েও সে চুপ করে থাকে। কিন্তু ক্রিস রিওকে খুব বেশি প্রশংসা করতে শুরু করে। সে বলতে থাকে, রিও ছিল আমাদের অফিসের সেরা এমপ্লয়ি। সে একাই অনেকের কাজ করে ফেলতো। কিন্তু জানি না কি হলো, হঠাৎ একদিন সে বলল যে সে কোরিয়া চলে যাচ্ছে আর ফিরে আসবে না। এই জন্য আমরা সবাই একটু হতাশ হয়েছিলাম, কিন্তু তাকে আবার দেখে আমরা অনেক ইমপ্রেসড। ক্রিসের পাশে বসে থাকা মেয়েটা ছিল জেনিফার, যে ছিল তাদের লিডার। তার সাথে আরো দুজন কর্মী এসেছিল। ওরা আসলে একই টিমে কাজ করত, যেখানে তিনজন সবসময় রিওকে দিয়ে তাদের সব কাজ করাতো। রিওকে ভুয়া বন্ধু হিসেবে পরিচয় দিত, আর তার সরলতার সুযোগ নিয়ে এই তিনজন সবসময় তাকে দিয়ে তাদের সব কাজ করাতো। কিন্তু একদিন রিও এই তিনজনের কথা শুনে ফেলে, যেখানে এই তিনজন রিওকে নিয়ে মজা করছিল, কারণ সে খুব সহজে তাদের কথায় বিশ্বাস করত। আর এই লোকেরা সবসময় তাকেই দিয়ে তাদের কাজ করাতো, আর রিওকে কাজ দিয়ে তারা নিজেরা পার্টি করতে যেত। রিওর বারবার এসব কথা মনে পড়ছিল, তাই তার সেখানে ভালো লাগছিল না। এই জন্য সে ওয়াশরুমের অজুহাতে সেখান থেকে বের হয়ে আসে। এরপর এখানে প্রেজেন্টেশনটাও শেষ হয়। জেনিফার ক্রিসের সাথে কথা বলতে বাইরে আসে। এখানে জেনিফার কাছে তাদের প্রপোজালটা খুবই পছন্দ হয়, যা এইচ আর্কিটেকচার ফার্মের থেকেও বেশি ভালো ছিল। কিন্তু ক্রিস বলে, এই লোকেরা তো নতুন, এদের উপর কোনো ভরসা নেই। এই জন্য যেমন আমরা ঠিক করেছি, এই প্রজেক্টটা এইচ আর্কিটেকচার ফার্মকে দেওয়া উচিত। এরপর জেনিফার মিটিং রুমের ভেতরে চলে যায়। রিও তখন এই দুইজনের কথা শুনে ফেলেছিল। ক্রিস রিওকে দেখে আবার তাকে বিরক্ত করতে শুরু করে। আর এখানে ক্রিসের কথা শুনে আমরা জানতে পারি যে 3 বছর আগে রিওর সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে রিও খুব রেগে যায়। কিন্তু ক্রিস তাকে ম্যানিপুলেট করে আর বলে, তুমি কি ছিলে আমরা জানি, স্মার্ট, সময়নিষ্ঠ, তুমি এআই থেকে কম ছিলে না। তুমি কেন আমাদের ছেড়ে এখানে চলে এলে? এই জন্য আমার খুব খারাপ লেগেছিল। সে তাকে নানাভাবে টিজ করতে থাকে, যেটা সিয়ং দেখে ফেলে। সে রেগে গিয়ে ক্রিসের কলার ধরে তাকে মারতে যায়। তখন ক্রিস তাকে হুমকি দিতে শুরু করে যে, তুমি জানো না তুমি কার কলার ধরেছো, আমি চাইলে তোমার কোম্পানি এখনই ডুবে দিতে পারি। তখন রিও তাকে বাঁচাতে আসে, কিন্তু ক্রিস তাকে গাল দিচ্ছিল, যেটা শুনে সিয়ং আরো বেশি রেগে যায়। তখন রিও তাকে চুপ করিয়ে দিয়ে ক্রিসের কাছে গিয়ে ক্ষমা চায়। সে বলে, সবকিছু আমার কারণে হয়েছে, এর জন্য আমি তাদের কোম্পানি ছেড়ে চলে যাচ্ছি। যা কিছু বলতে চাও আমাকে বলো, তাদের কোম্পানিকে এর মধ্যে আনার কোনো দরকার নেই। কিন্তু এই বোকা ক্রিস তো অনবরত তাদের অপমান করতেই থাকে। এমনকি রিওকেও বলে তার কাছে ক্ষমা চাইতে। সে বলে, আমাকে প্লিজ বলো, তাহলে আমি তোমাকে ক্ষমা করার কথা ভাববো। কিন্তু এখন রিও রেগে যায় আর তাকে একটা কিক মারে, কিছু চড় থাপ্পড়ও মারে, আর বলে, প্রথম চড়টা আমার ফ্রেন্ডকে অপমান করার জন্য, আর দ্বিতীয় চড়টা একজন প্রাক্তন সহকর্মী হিসেবে। তোমার মতো চরিত্রহীন আর নির্লজ্জ মানুষকে আমার আরো আগে এই চড়টা মারা উচিত ছিল। রিওর হাতে এভাবে মার খেয়ে ক্রিস তখন ভয় পেয়ে চুপ হয়ে যায়। সে কিছু বলতে যাবে তার আগে রিও বলে, মনে রেখো, যদি তুমি ওদের কোম্পানির সাথে কিছু করো তাহলে আমি তোমাকে দেখে নেব। তোমার সব কুকীর্তির প্রমাণ খুঁজে পেতে আমার একটু টাইম লাগবে না। আমি চাইলে যে কোনো সময় তোমার বিরুদ্ধে সব প্রমাণ পাঠাতে পারি, তাই এটা মনে রেখো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিয়ং ওর সাথে কথা বলতে যায়, কিন্তু রিও বলে যে সে কিছুক্ষণ একা থাকতে চায়। কিন্তু সিয়ং ওকে একা ছেড়ে দেয় না, ওর পিছু পিছু আসে। হিলের কারণে রিওর পায়ে ব্যথা হচ্ছিল, এই জন্য সিয়ং তার জন্য একটা স্লিপার নিয়ে আসে। এরপর রিও সিয়ংকে ক্রিস আর ক্রিসের গ্যাং এর সম্পর্কে বলে, আর বলে, হয়তো এটা আমার ভুল ছিল, এর জন্য আমি কোম্পানি ছেড়ে দিয়ে এখানে চলে এসেছি। সিয়ং বলে, এখানে তোমার কোনো ভুল ছিল না, তারা তোমার সাথে যা করেছে সেটা একটা হ্যারাসমেন্ট। তুমি শুধু তাদের বন্ধুর মতো কাজ করতে চেয়েছিলে, তাই নিজেকে দোষ দিও না। রিও এখনো স্যাড হয়েছিল, তাই সিয়ং তাকে নিয়ে যায় কার্স ভ্যালিতে, যেখানে বিশ্বাস করা হয় তুমি যদি তালায় মন থেকে কিছু লিখো তাহলে সেটা সত্যি হয়ে যায়। এই জন্য সিয়ং একটি তালা নেয় আর ক্রিসকে নিয়ে লেখা শুরু করে। ক্রিস আর তারা গ্যাং এর সাথে খারাপ কিছু ঘটুক এই নিয়ে। কিছুক্ষণ পর রিও তার সাথে এসে যোগ দেয়, আর দুজন মিলে তাদের সম্পর্কে খুব খারাপ খারাপ কার্স লেখে। রিওরও এটা ভালো লাগে। রিও বলে সে অনেক কে পপ আর কে ড্রামা দেখেছে, কিন্তু এখন সে কে সুপারস্টিশন সম্পর্কে জানলো। দুজনেই অনেকটা বেটার ফিল করে। রিও সিয়ংকে বলে, আজ তুমি আমাকে ইমপ্রেস করেছো। সিয়ং বলে, ও হ্যালো, এখন এটা বলো না যে তুমি আমাকে পছন্দ করো, না হলে আমিও তোমাকে কার্স দিয়ে দিব। রিও বলে, বাজে কথা বলা বন্ধ করো, আর বলে, তুমি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছো সবকিছু আমাকে ইমপ্রেস করেছে, এজন্য আমি ঠিক করেছি আমিও আমার স্বপ্ন খুঁজে বের করব। এরপর সিয়ং এর ফোনে মিয়ং এর কল আসে। মিয়ং তাকে একটা ভালো খবর দেয় যে আমরা গ্রিপের প্রজেক্টটা পেয়ে গিয়েছি, কিন্তু এই ব্রাঞ্চ অফিস থেকে নয়, বরং গ্রিপের একটা ফ্ল্যাগশিপ স্টোর থেকে, যা এর থেকেও অনেক বড় প্রজেক্ট।
সিয়ং বুঝতে পারছিল না যেটা কিভাবে সম্ভব হলো। তখন মিয়ং তাকে বলে জেনিফারের কাছে আমাদের প্রেজেন্টেশনটা খুবই পছন্দ হয়েছে, আর রিওকে ওই ভালো খবরটা জানিয়ে দাও যে ক্রিসকেও কোম্পানি থেকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এই সময় একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। যখন ক্রিসকে মারা হয়েছিল তখন সে মিটিং রুমে এসে মিয়ংকে হুমকি ধমকি দিয়ে বলছিল যে তাকে অপমান করার শাস্তি সে তাদেরকে দিবে, কিন্তু মিয়ং এই সবকিছু রেকর্ড করে রেখেছিল। এখানে আরেকটি বড় ব্যাপার জানা যায় যে মিয়ং ছিল গ্রুপের ভাইস প্রেসিডেন্টের ইনস্টাগ্রাম ফ্রেন্ড। কারণ তাদের একটি কমন ইন্টারেস্ট ছিল, তাই তারা একে অপরকে ফলো করত, যার ফলে তারা ইনবক্সে অনেক কথাও বলতো, আর এভাবে তাদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর মিয়ং জানতে পারে যে যার সাথে সে চ্যাট করছিল সে গ্রুপের ভাইস প্রেসিডেন্ট, আর মিয়ং তাকে ক্রিসের এসব রেকর্ডিং পাঠিয়ে দেয়, যার কারণে ক্রিসকে গ্রুপ থেকে বরখাস্ত করা হয়। আর এখন সে তো আর কিছুই করতে পারবে না। সিয়ং রিওকে দুটি ভালো খবরই বলে। রিও অবাক হয়ে যায় আর খুব খুশিও হয়। সে খুশিতে সিয়ংকে জড়িয়ে ধরে। তখন আমাদেরকে 2007 সালের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সুইমিং ন্যাশনালের দিন, যেদিন রিও একাই সিয়ংকে উৎসাহ দিতে এসেছিল। সেদিন তার পরীক্ষা ছিল। সিয়ং এই বিষয়ে রিওকে জিজ্ঞাসা করলে রিও বলে যে এটা কোনো বড় ব্যাপার নয়, এক্সামের থেকেও তোমার ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল। সিয়ং তাকে ধন্যবাদ হিসেবে একটি ফোন গিফট করতে চায়, কিন্তু রিও বলে তার কোনো দরকার নেই। তাই সিয়ং তাকে তার মেডেলটাই পরিয়ে দেয়। আর সেই সময় দানও তাদের এই ছবিটা তোলে। তারা দুজনে খুব খুশি হয়ে বাড়ির দিকে আসতে থাকে। তখন এখানে সিয়ং এর ভয়েস ওভারে শোনা যায় যেটা সে টাইম ক্যাপসুলে চিঠিতে লিখেছিল। সে চিঠিতে লিখেছিল যে আমার ফাইনাল ম্যাচে আমার মা বাবা কেউই আমাকে উৎসাহ দিতে আসেনি, কিন্তু রিও তার পরীক্ষা থাকা সত্ত্বেও আমাকে চিয়ার করতে এসেছিল। তখন আমি বুঝতে পারি যে আমি রিওকে কতটা পছন্দ করি। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এমন কোনো মুহূর্ত ছিল না যে আমি ওকে পছন্দ করিনি, কিন্তু আমি কোনোদিন আমার অনুভূতির কথা ওকে বলতে সাহস পাইনি। আমি ভয় পেতাম যে আমি আমার অনুভূতির কথা বললে যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাই এখন নয়, যখন আমরা দুজনে বিশেষ ঘরে থাকবো তখন আমি ওকে আমার অনুভূতির কথা বলে দিব। কিন্তু যখন তারা দুজনে বিশেষ ঘরে আসে তখন রিও আমেরিকায় চলে গিয়েছিল তার পড়াশোনার জন্য। সিয়ং রিওর সাথে দেখা করতে একবার আমেরিকা এসেছিল। দিন থেকে রাত পর্যন্ত রিওর সাথে অনেক কথা বলে। রিও তাকে বলতো যে সে এখানে কতটা একলা, তার এখানে কোনো বন্ধু নেই। সিয়ং তাকে তার মায়ের পাঠানো সবকিছু দেয়। শেষে সে তার সব থেকে প্রিয় কমিক্স বুকগুলো দেয়, যেটা পেয়ে রিও খুব খুশি হয়। সে আবেগপ্রবণ হয়ে যায় আর বলে তুমি তো সেরা। এটা বলে এসে সিয়ংকে জড়িয়ে ধরে আর একটু কাঁদতেও শুরু করে, কারণ রিও সিয়ংকে খুব মিস করেছিল। আর তখন এসে সিয়ং এর ক্লোজে আসে। এতে সিয়ং এর হার্টবিট বেড়ে যায়, কিন্তু রিও তো তখন তার কাঁধে ঘুমিয়ে পড়ে। এই সাথে বর্তমান দৃশ্য দেখানো হয়, যেখানে রিও সিয়ংকে জড়িয়ে ধরায় আবার সিয়ং এর হার্টবিট বেড়ে যেতে শুরু করে। আর এখানে এপিসোড 4 শেষ হয়। তাহলে এপিসোড 5 শুরু হয় সেই জায়গা থেকে যেখানে আগের এপিসোড শেষ হয়েছিল। অতীতে সিয়ং একবার রিওর সঙ্গে দেখা করতে আমেরিকা গিয়েছিল, যেখানে রিও মেয়েদের ডরমিটরিতে থাকতো। এখন রাতে থাকার জন্য রিও সিয়ংকে নিজের ডরমিটরিতে নিয়ে আসে। সিয়ং রিওকে বলছিল যে এভাবে রাতে একটা ছেলেকে মেয়েদের রুমে নিয়ে যাওয়াটা ইলিগাল হবে। তখন রিও বলে যে আরে এখানে সব মেয়েরাই তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে আসে, তাই কোনো সমস্যা হবে না যদি কোনো ছেলে এখানে আসে। আর যাই হোক, আমার সব রুমমেটরা এখন তার বয়ফ্রেন্ডদের নিয়ে বাইরে গেছে, আমি এখন একা রয়েছি। ভালো হয়েছে, আমরা সারা রাত গল্প করতে পারবো আর অনেক ড্রিঙ্ক করতে পারবো যতক্ষণ না আমরা বেঘরে যাচ্ছি। তারপর রিও ড্রাঙ্কড হয়ে সিয়ং এর কাঁধেই ঘুমিয়ে পড়ে। সকালে সিয়ং রিওর কাছে এসে বসে আর তার দিকে তাকিয়ে থেকে স্মাইল করে, কারণ সে এখানে এসেছিল রিওকে নিজের মনের কথা বলতে। কিন্তু ঠিক তখনই রিওর ফোনে ব্রায়ান নামে এক ছেলের মেসেজ আসে। ছেলেটা মেসেজে বলে আজ আমাদের ডেট আছে, ভুলে যাওনি তো। এটা দেখে সিয়ং খুব আপসেট হয়ে যায়। তারপর রিও জেগে গিয়েছিল। সিয়ং তাকে মেসেজটা চেক করতে বলে। তখন রিও বলে ব্রায়ান তার বয়ফ্রেন্ড। এটা শুনে সিয়ং এর তো হৃদয়ে ভেঙে যায়। বর্তমান দৃশ্যে ফেরা যাক। সিয়ং আর রিও কার্স ভ্যালি থেকে ফিরে অফিসে আসে। এই ভালো খবরগুলো উদযাপন করতে রিও সবজি আর খাবার নিয়ে আসে। অন্ধকারে রিও হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু সিয়ং তখন তাকে ধরে ফেলে। সিয়ং বাইরে থেকে খাওয়ার কথা বলে, কিন্তু রিও বলে যে এই সময়গুলোতে আমাদের বাড়িতে বিশেষ খাবার রান্না করে খাওয়া উচিত। তাই সে সিয়ংকে রান্নাঘর থেকে বের করে দিয়ে রান্না শুরু করে। সিয়ং তার সাহায্য করার জন্য বারবার সেখানে আসে, কিন্তু রিও আবারও তাকে সেখান থেকে বের করে দেয়। সিয়ং দূর থেকে নিজের কাজ করতে করতে রিওকে দেখতে থাকে আর স্মাইল করে। খাবার তৈরি হলে রিও তাকে টেস্ট করতে বলে খাবারটা।
এখন সিয়ং তো সবজি তো একদমই পছন্দ করে না, কিন্তু টেস্ট করতে সেটা তার খুবই ভালো লাগে। রিও জিজ্ঞাসা করে খাবারটা কেমন হয়েছে। তখন সিয়ং তো এক্সাইটেড হয়ে টেস্ট অনেক ভালো হয়েছে এটা প্রকাশ না করে উল্টো উত্তর দেয় যে হ্যাঁ ঠিকঠাকই আছে, নর্মাল। রিও আবারও অনেক ভালোবাসা ভরা চোখ দিয়ে তাকিয়ে বলে সত্যি করে বলো তো কেমন হয়েছে। রিওকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সিয়ং নার্ভাস হয়ে যায়, তার মুখ দিয়ে তো কোনো কথাই বের হচ্ছিল না। সে কিছু একটা বলতে যাবেই তখনই ময়ূম সেখানে চলে আসে, তাই সিয়ং ব্যাপারটা এড়ানোর জন্য রিওকে এড়িয়ে বাইরে চলে যায়। সে বাইরে ড্রিঙ্কস কিনতে যায় যাতে টাইম ক্যাপসুল লেটারের কথাটা আবার না উঠে আসে। বাইরে গিয়ে সিয়ং ভাবে আজ রিও আমাকে এভাবে কেন দেখছিল, আমি তো সবসময় ওর চোখে রাগ দেখতাম আমার জন্য, আজ ওকে এত কিউট দেখাচ্ছিল কেন। এটা বলতে বলতে সে ড্রিঙ্কস আনতে চলে যায়। এদিকে ওরা দুজন বিয়ের ব্যাপারে কথা বলে, কারণ ময়ূমের মা ময়ূমের বিয়ের পেছনে লেগেছে। ময়ূম রিওকে বিয়ের পোশাকে দেখতে চেয়েছিল, কারণ এখন যদি সবকিছু ঠিকঠাক থাকতো তাহলে রিওর এতদিনে বিয়ে হয়ে যেত। রিও ময়ূমকে তার ফোনে তার ওয়েডিং ফটোশুটের ছবি দেখায়, যেখানে সে ওয়েডিং ড্রেসে ছিল। ময়ূম বলে আমি তো তোমার ব্রেকআপের কারণ খুঁজে বের করবই, আর যদি দেখি এখানে ওই জুনের দোষ আছে তাহলে আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। আচ্ছা তুমি কি ওই জুনের ওপর থেকে মুভ অন করে নিয়েছো, ওকে ভুলে গিয়েছো? যার উত্তরে রিও বলে না, আমি এখনো তাকে ভালোবাসি। ঠিক তখনই সিয়ং সেখানে আসে, কারণ সে তার ওয়ালেটটা ভুলে ফেলে রেখে গিয়েছিল। তাই সে ওয়ালেট নিয়ে আবার ড্রিঙ্কস আনতে চলে যায়, কিন্তু যেতে যেতে তাকে খুব দুঃখী দেখাচ্ছিল, কারণ সে রিওর মুখ থেকে শুনে ফেলেছিল যে রিও এখনো তার এক্স কে ভুলতে পারেনি, এখনো সে তার এক্স বয়ফ্রেন্ডকে ভালোবাসে। পরের সিনে দেখায় রিওর মা বুদ্ধ মন্দির দর্শন করতে আসে, যেখানে সব মায়েরা তার সন্তান আর পরিবারের জন্য প্রার্থনা করে। এদিকে রিও সিয়ং এর অফিসে আসে, যেখানে মিয়ং রিওকে গ্রিপের ফ্ল্যাগশিপ স্টোরের প্রজেক্টে হায়ার করতে চেয়েছিল, কিন্তু সিয়ং তাকে এটা করতে মানা করে দেয় আর বলে রিওকে এ নিয়ে বিরক্ত করার কোনো দরকার নেই, কারণ আমি চাই না ও আবার ওর পুরনো কোম্পানির সঙ্গে যুক্ত হোক। আর সিয়ং এটা খুব সিরিয়াসলি বলে। তাই মিয়ং রিওর ফেয়ারওয়েলের জন্য সবাইকে খেতে নিয়ে যায়, যেখানে সিয়ং রিওর কথাগুলো বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সবাই বারবার সেখানে অতীতের কথা তুলছিল। তাই সিয়ং সবাইকে অতীতের কথা বলতে বারণ করে দেয়। অন্যদিকে ময়ূম আবার পার্কে আসে সে বাচ্চা মেয়েটাকে খুঁজতে, কিন্তু এখানে এসে সে এবার দানবকে পায়, যে 4 পাতার ক্লোভার লিফ খুঁজছিল। তাই ময়ূমও তাকে সেটা খুঁজতে সাহায্য করে। এমনকি কিছুক্ষণের মধ্যে সে 4 পাতার ক্লোভার লিপও খুঁজে পায়। তারপর সে দানুকে জিজ্ঞাসা করে তুমি কি এটা কোনো মেয়েকে দিবে? দানু বলে হ্যাঁ। ময়ূম তাকে সেই পাতাটা দেয়, যা পেয়ে দানু খুব খুশি হয়। এদিকে রিও খাওয়ার পর আবার সিয়ং এর অফিসে আসে, আর সিয়ংকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এই প্রজেক্টে আমার সাহায্য চাও না? যদি তুমি আমাকে নিয়ে টেনশন করো তাহলে ঠিক আছে, ব্যাপার না, আমি টাইম বের করে তোমাদেরকে সাহায্য করব। কিন্তু সিয়ং তাকে মানা করে দেয় আর বলে তুমি কি তোমার স্বপ্ন খুঁজে বের করতে চাও না? কেন তুমি বিনা কারণে সময় নষ্ট করছো? তুমি তোমার কাজ করো আর আমাকে আমার কাজ করতে দাও। রিও বলে এত উত্তেজিত হওয়ার কি আছে, আমি শুধু তোমাকে সাহায্যই করতে চেয়েছিলাম, আর স্বপ্নের কথা যতদূর আমি সারাদিন সেটা নিয়েই ভাবছি। কিন্তু সিয়ং বলে ভাবা বন্ধ করো আর সেটা কাজে পরিণত করো। সে এটা বলে চলে যেতে নেয়। তখন রিও বলে তোমার সমস্যা কি? তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করে আছো? আমি দেখছি তুমি কাল থেকে আমাকে ইগনোর করে যাচ্ছ, আর তুমি অকারণে আমার উপর রাগ করছো। সিয়ং কিছু বলতে যায় তার আগে একটি মেয়ে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, যা দেখে সিয়ং আর রিও দুজনেই অবাক হয়ে যায়। আর তখনই জানা যায় যে এই মেয়েটির নাম তেহি, যে ছিল সিয়ং এর এক্স গার্লফ্রেন্ড, আর সে সিয়ং কে ছেড়ে চলে গিয়েছিল অন্য কারোর জন্য। তাই মিয়ং তেহির উপর রাগ করে তাকে এখানে আসতে বারণ করে। তখন তেহি বলে যে সে এখানে এসেছে একজন ক্লায়েন্ট হিসেবে। আসলে তেহি একজন পটার আর্টিস্ট, যে খুব দামি বাটি, হাড়ি আর রান্নাঘরের জিনিসপত্র ডিজাইন করে, আর সে একটি খুব বড় কোম্পানির প্রজেক্টে কাজ করছে। আর এই প্রজেক্টে ডিজাইন বানাতে তার সিয়ং এর সাহায্যের দরকার। মিয়ং তো প্রথমে এটা শুনে সরাসরি মানা করে দেয়, কিন্তু তেহি বলে যে সে তাকে মিলিয়নস টাকায় পেমেন্ট দিতে রাজি। এমনকি সে মিয়ংকে একটি স্পেশাল বাটিও গিফট করবে, যার দাম ছিল 1 মিলিয়ন ওয়ানের বেশি। এটা শুনে মিয়ং তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এদিকে লিনা রিওর কাছে তেহি সম্পর্কে জানতে চায়। রিও তাকে বলে যে তেহি হলো সিয়ং এর এক্স গার্লফ্রেন্ড, যার সঙ্গে তার একসময় খুব প্যাশনেট রিলেশন ছিল। এরপর আমাদেরকে একটি ছোট্ট ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যখন রিও ছুটিতে আমেরিকা থেকে কোরিয়া ফিরেছিল, তখন সে দেখে সিয়ং আর তেহি তাদের বাড়ির বাইরে গাড়ির ভেতরে কিস করছিল। বর্তমান দৃশ্যে ফেরা যাক। তেহি আর সিয়ং এখানে আসে। তেহি রিওকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি ভেবেছিলে আমাদের সম্পর্ক এতটাই প্যাশনেট ছিল?
রিও তাদেরকে নিয়ে গসিপ করার জন্য তাদের কাছে ক্ষমা চায়। তেই বলে, তুমি রিও না যার কথা সিয়ং সবসময় আমাকে বলতো? প্লিজ তুমি কি সিয়ংকে রাজি করাতে পারবে আমার সঙ্গে কাজ করতে? তুমি তো ওর ক্লোজ ফ্রেন্ড, তোমার কথা ও না শুনে থাকতে পারবে না। কিন্তু সিয়ং তখনও মানা করছিল। তাই তেই তাদেরকে উইকেন্ডে তার স্টুডিওতে আসার জন্য ইনভাইট করে তার কাজ দেখার জন্য। মিয়ং তো তার এক কথাতেই রাজি হয়ে যায় আর বলে যে তারা সবাই আসবে। কিন্তু রিও কিছু একটা অজুহাত দিয়ে ওখানে যাবে না বলে দেয়, কারণ সে তাদের মধ্যে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। রাতে সিয়ং বাড়ি ফিরছিল, তখন সে তেইর কাছ থেকে একটি মেসেজ পায়, যেখানে তেই তাকে বলে, তোমার সঙ্গে আবার দেখা হয়ে খুব ভালো লাগলো। যাওয়ার পথে সিয়ং রিওর বাবাকে বাড়ির বাইরে থেকে দেখে। তারপর তারা দুজনে একসাথে বসে ড্রিঙ্ক করে। পরের দিন রিও তার ভাই ডোজেনকে ঘুম থেকে ওঠানোর জন্য ডোজিং এর রুমে আসে, কিন্তু অনেকবার ডাকার পরও তার ভাই যখন ঘুম থেকে উঠে না, তখন রিও রাগ করে ভাইয়ের বিছানায় উঠে তাকে মারতে শুরু করে। এটা করতে গেলে ছেলেটা রিওকে বিছানায় ফেলে দেয়, কিন্তু আমরা দেখি যে এটা ছিল সিয়ং। তাকে এভাবে শার্টলেস অবস্থায় দেখে রিও তো অবাক হয়ে যায়। ঠিক তখনই ডোজিং রুমে আসে তাদের দুজনকে একসঙ্গে এভাবে দেখে। তাই সে চিৎকার করে তার বাবাকে বলতে যায়, বাবা দেখো ওরা এখানে কি করছে। সিয়ং তাড়াহুড়ো করে ডোজিংকে বোঝাতে যায় যে সে যা ভাবছে তেমন কিছুই নাই, কিন্তু তাড়াতাড়ি করে উঠতে যেয়ে সে আলমারির সঙ্গে ধাক্কা খায় আর তার পায়ে অনেক জোরে লাগে। এরপর রিও তাকে হাসপাতালে নিয়ে যায়। সিয়ং এর বাবা তাকে বলে পাটা ভাঙেনি, কিন্তু কিছুদিন হাঁটতে একটু কষ্ট হবে, তবে 7 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। সিয়ং ব্যথায় কাতরাতে থাকলে রিও তাকে খেপাতে শুরু করে আর তাদের দুজনের মধ্যে আবার তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। তাই সিয়ং এর বাবা তাদেরকে ছেড়ে পরের রোগী দেখতে চলে যায়। কিছুক্ষণ পর সিয়ংকে ডিসচার্জ করা হয়। তখন সিয়ং এর বাবা তাকে জিজ্ঞাসা করে এসব কিছু কিভাবে হলো। সে বলে যে গতকাল রাতে রিওর বাবার সঙ্গে ড্রিঙ্ক করার পর তারা আরো ড্রিঙ্ক করার জন্য রিওর বাড়িতে আসে আর রিওর মা ট্রিপে গিয়েছিল, তাই তারা মজা মাস্তি একটু বেশি করে ফেলেছে। বেশি রাত হয়ে যাওয়ার কারণে ডোজিং সিয়ংকে নিজের ঘরে শুইয়ে দেয় আর সে গেস্ট রুমে গিয়ে ঘুমায়। তো যাই হোক, এখন এই অবস্থায় সিয়ং তো গাড়ি চালাতে পারবে না আর আজই তাকে আর তার টিমকে তেহির স্টুডিওতে যেতে হবে। এখন কি আর করার, অগত্যা রিওকে তেহির স্টুডিওতে সিয়ংকে পৌঁছে দিতে হয়। এদিকে দানো আর ময়ূমের আবারও কনভিনিয়েন্স স্টোরের বাইরে দেখা হয়ে যায়, কিন্তু আজ দানো ময়ূমকে তার প্রিয় ড্রিঙ্ক আর চকলেট কিনে দেয় ধন্যবাদ হিসেবে। কাল তার জন্য সেই ক্লোভার লিফ খুঁজে বের করে দেওয়ার জন্য। ময়ূম তাকে জিজ্ঞাসা করে সে মেয়েটা কি ওই ক্লোভার লিফটা পছন্দ করেছিল। দানো বলে না, আমি তাকে বলেছিলাম যে আমি অনেক কষ্ট করে এটা খুঁজেছি, কিন্তু আমি এটা পাইনি, আর তারপর একটা মেয়ে আমাকে এসে খুঁজে দিয়েছে এটা। ময়ূম বলে তুমি কেন আবার আমার কথা ওকে বলতে গেলে যে আমি এটা খুঁজে পেয়েছি? সেই মেয়েটা নিশ্চয়ই রেগে গিয়েছিল এটা শুনে। দানো বলে আমি মিথ্যা কথা বলতে পারি না। সে এটা বলে চলে যায়। ময়ূম বলে কত বোকা ছেলেটা। অন্যদিকে রিওর গাড়ি চালানো দেখে সিয়ং ভয় পাচ্ছিল যে কখন নাকি যেন ঘটে যায়, কিন্তু রিও তাকে শান্ত থাকতে বলে। কয়েক ঘন্টা ড্রাইভ করার পর তারা স্টুডিওতে পৌঁছায়। তেই তাদেরকে রিসিভ করতে আসে। এখন সিয়ং এর এই অবস্থা দেখে তেই একটু চিন্তিত হয় আর রিওকে এখানে দেখেও খুব খুশি হয়, তাই সে তাকেও ভেতরে আসতে বলে আর সিয়ংকে হাঁটতে সাহায্য করে। রিওর এই জায়গাটা খুব পছন্দ হয়। এখানে তেই তার প্রতিবেশী দাদিদের সাহায্যে ট্রেডিশনাল মশলা আর সস বানাতো, আর আজ সে সয়াবিন পেস্ট বানাতে যাচ্ছিল, যার জন্য তার আরো কয়েকজন মানুষের দরকার ছিল। তাই আজ তেই ওদের সবাইকে ডেকেছিল যাতে সিয়ং এর টিম এখানে এসে তাদের সাহায্য করতে পারে। কিন্তু মিয়ং আর বাকিরা তখনও রাস্তায় ছিল। রিও তো এই সয়াবিন পেস্ট বানানোর প্রসেসটা জানার ব্যাপারে খুবই আগ্রহী ছিল, তাই সে বলে যে সে তাদের সাহায্য করবে। দাদিমারা আসার পর রিও তাদের সঙ্গে সয়াবিন পেস্ট বানানো শুরু করে। রিওকে এত খুশি দেখে সিয়ংও খুশি হয়ে ওদের সাহায্য করতে আসে। এরপর তেই সিয়ংকে ভেতরে ডাকে কিছু কথা বলার জন্য, যেখানে সে তাকে বলে যে কাজ তো ছিল একটা জাস্ট অজুহাত। আসলে সে তো আবার সিয়ং এর সাথে দেখা করতে চেয়েছিল, তাই তো সে সিয়ং এর অফিসে গিয়েছিল যাতে তাদের সম্পর্কটা আবার ভালো হয়। তেহির এসব কথাতে সিয়ং কোনো উত্তর দেয় না, তাই তেহি বলে আচ্ছা ঠিক আছে, আমরা এ নিয়ে পরে কথা বলবো, এখন কাজের দিকে মন দেই। সে সিয়ংকে একটা পট কিভাবে বানায় তা শেখানো শুরু করে। এদিকে রিওকে ওয়াশরুমে যেতে হবে, তাই দাদিমা তাকে ওয়াশরুমে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। সিয়ং আর তেহি যেখানে ছিল সেদিকেই ছিল ওয়াশরুমে যাওয়ার রাস্তা। ওদিকে যাওয়ার সময় রিও বাইরে থেকে দেখে সিয়ং একটা পট বানাচ্ছে, তাই সে সেখানে দাঁড়িয়ে যায় আর তাকে দেখতে থাকে। তখন তেহি সেখানে আসে সিয়ংকে সাহায্য করতে। সে নিজের হাতে তাকে শেখানো শুরু করে। তেহিকে সিয়ং এত ক্লোজে দেখে রিওর ভালো লাগে না, কিন্তু সে তাদেরকে একা ছেড়ে চলে যেতে নিচ্ছিলই তখনই তার পা কিছুর সাথে ধাক্কা খায়।
তখন ওরা রিওকে দেখে ফেলে। রিও ওদেরকে সরি বলে আর ওয়াশরুমের দিকে চলে যায়। সিয়ং বাইরে এলে রিওকে সরি বলে তেইর সাথে তার রোমান্টিক মুহূর্ত নষ্ট করার জন্য, কিন্তু সিয়ং এটা নিয়ে কোনো কথা বলতে চায়নি। কিন্তু রিও তো তাকে বারবার তাদের ব্যাপারে বলেই যাচ্ছিল যে তাদের দুজনকে একসাথে কত সুন্দর লাগে। আমি আশা করি তোমাদের মধ্যে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর তোমরা আবার একসাথে হবে। এখন যেহেতু তোমরা আবার দেখা করছো তাই পুরনো অনুভূতিটা আবার ফিরে আসা স্বাভাবিক। এটা শুনে সিয়ং থেমে গিয়ে তাকে বলে অন্যের লাইফে নাক গলানো বন্ধ করো। রিও বলে এত সিরিয়াস হওয়ার কি আছে, আমি তো শুধু চাই তুমি এখন তাকে পছন্দ করো, তাহলে তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর যাই হোক আমি তো তোমার বন্ধুর মতোই বলছি, এমন কথা তো বন্ধুদের মধ্যেই হয় তাই না? যার উত্তরে সিয়ং বলে কিন্তু তোমার আর আমার মধ্যে এমন কথা হতে পারে না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। বাইরে মিয়ং আর তার টিমের সাথে দেখা হয়ে যায়। ওরা ভেতরে আসে আর সিয়ং বাইরে যায় একটু ফ্রেশ এয়ার নিতে। মিয়ং আর তার টিম ওদের কাজে সাহায্য করতে আসে। এদিকে সিয়ং একটা গাছের নিচে বসে থাকে আর রিওর কথা ভাবতে শুরু করে আর মনে করতে থাকে যখন রিও বলছিল যে সে এখনো তার এক্স কে ভুলতে পারেনি, সে এখনো তাকে ভালোবাসে। সিয়ং এই ব্যাপারটা নিয়ে এখনো আপসেট ছিল। পরের সিনে দেখায় প্যারামেডিক টিম একটা ইমার্জেন্সি কলের লোকেশন পায় যেখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে আর তার খুব জ্বর ছিল। ময়ূম সেখানে গিয়ে দেখে এই মেয়েটা সেই পার্কের বাচ্চা মেয়েটা ছিল যে অজ্ঞান হওয়ার আগে 119 কল করে। ময়ূম তার সাথে কথা বলার চেষ্টা করে। সে মেয়েটা তাকে তার নাম বলে যে তার নাম ইয়ংদু, কিন্তু নাম বলার পরে সে অজ্ঞান হয়ে যায়। তাই ময়ূম তাকে হাসপাতালে নিয়ে আসে। অন্যদিকে রিও খুব ভারী একটা হাড়ি নামাতে সাহায্য করছিল, কিন্তু তখন একটা পাথরে ধাক্কা খাওয়ার কারণে হাড়িটা ট্রলি থেকে পড়ে ভেঙে যায় আর পুরো সয়াবিন পেস্ট মাটিতে পড়ে যায়। সিয়ং রিওকে পড়ে যেতে দেখে ওর কাছে ছুটে আসে আর ওকে বকতে শুরু করে যে যদি তুমি পড়ে যেয়ে ব্যথা পেতে তাহলে কি হতো? তুমি কি কখনো কোনো কাজ সাবধানে করতে পারো না? তুমি যেহেতু নিজেকে সামলাতেই পারো না তাহলে এমন কাজ করো কেন? রিও বলে যে কত কষ্ট করে পেস্টটা বানানো হয়েছিল, সব নষ্ট হয়ে গেল। সেগুলো তুলতে শুরু করে, কিন্তু সিয়ং তাকে মানা করে বলে যে আর কোনো ঝামেলা তৈরি করার কোনো দরকার নেই। সিয়ং রিওকে এভাবে বকছিল বলে তেই সিয়ংকে চুপ করায় আর রিওকে তার ড্রেস দেয় চেঞ্জ করার জন্য। কিন্তু সিয়ং তো আসলে রিওর জন্য টেনশন করছিল বলে ওকে এভাবে বকছিল আর বকতে যেয়ে সে রিওকে এসব বলে ফেলে। কিন্তু এদিকে রিওর তো সিয়ং এর উপর খুব রাগ হয়। বকলো তাও আবার তেহির সামনে। এদিকে দানও বাড়ি ফিরে দেখে তার মেয়ে নিখোঁজ। সে বাইরে খোঁজ নিতে গিয়ে জানতে পারে যে প্রতিবেশীরা প্যারামেডিক টিমকে তার মেয়েকে নিয়ে যেতে দেখেছে। দানও দৌড়ে হাসপাতালে যায়। ময়ূম ইয়ন্তুর কাছ থেকে সে একই 4 পাতা ক্লোভার পায়। তখন দানও ইয়ন্তুর নাম ধরে চিৎকার করতে করতে আসে। এখন ময়ূম বুঝে গেছে যে ইয়ংদুই দানোর মেয়ে, তাই ময়ূম দানোকে খুব বকতে শুরু করে যে অসুস্থ মেয়েটাকে একা বাড়িতে রেখে কেউ বাইরে যায়। ইয়ন্তুর যখন সেন্স ফিরে তখন তাকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়। তার বাবাকে ময়ূম এভাবে বকছে দেখে সে ময়ূমকে বলে যে আমার বাবাকে বকো না, আমি তাদেরকে পছন্দ করি না যারা আমার বাবাকে বকে, তাই আমি তোমার সাথে আর কথা বলবো না। অন্যদিকে রিও কাপড় বদলে আসে। সে অনেক সরি ফিল করে এত কষ্ট করে বানানো পেস্ট নষ্ট করে দেওয়ার জন্য। বৃষ্টি পড়া শুরু হয়েছিল, তাই রিও বলে যে সে সবার জন্য আজ বিশেষ খাবার বানাবে যা সবাই খুব পছন্দ করে। কিন্তু সিয়ং তখনও আসেনি। যখন রিও সিয়ং কোথায় তা জিজ্ঞাসা করে, মিয়ং বলে সে একটু হাওয়া খেতে গেছে। আমি জানি না সিয়ং কোথায় ঘুরছে, ওর ফোনটাও বন্ধ। কোনো সমস্যা নেই, সে ক্ষুধার্ত হলে চলে আসবে। খাওয়ার পর রিও বাসন ধুচ্ছিল, তেহি তাকে সাহায্য করতে আসে। কিন্তু রিও তাকে ধন্যবাদ জানায় আর বলে আমি যেহেতু রক পেপার সিজার্সে হেরে গিয়েছিলাম তাই বাসন ধোয়াটা আমার কাজ, আর এমনিতেও আমি তোমার এত বড় লস করে দিয়েছি তাই আমার উচিত এর দাম দেয়া। এই রিওকে হাইটার দাম বলে, যা শুনে রিও অবাক হয়ে যায় অ্যান্ড ওকে বলে তোমার অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিও, আমি তোমাকে টাকা পাঠিয়ে দিব। কিন্তু তেহি বলে কোনো সমস্যা নেই, তুমি আজ আমাদের এত ভালো খাবার রান্না করে খাইয়েছো, আমি রেসিপি চাই, এর বিনিময়ে সব মিটে যাবে। রিও বলে হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে রেসিপিটা পাঠিয়ে দিব। এদিকে দানু ইয়ন্তুর কাছে ক্ষমা চায় তাকে এভাবে ছেড়ে দেওয়ার জন্য। ইয়ন্তু বলে সরি বলার কোনো দরকার নেই, তুমি তো আগেই আমাকে শিখিয়েছিলে যদি খারাপ লোকের সঙ্গে দেখা হয় তাহলে 112 নাম্বারে কল করো, আর যদি অসুস্থ হও তাহলে 119 নাম্বারে কল করো। তাই চিন্তা করো না, আমি ভালো আছি। আর আমি সরিও, আমি তোমার আনা ক্লোভারটা পছন্দ করিনি বলে। এদিকে তেহি রিওকে তার সব ডিজাইনিং পটস দেখায়। সে তাকে এগুলো সম্পর্কে বলে কিভাবে সেই কাজ শুরু করেছিল আর কেন সেই পটগুলো বানাতে এত পছন্দ করে, কারণ এটা তার স্বপ্ন ছিল আর এগুলো বানাতে সে অনেক আনন্দ পায়। তেহি রিও রান্না এত পছন্দ করেছিল যে সে তার প্রশংসা করতে করতে ক্লান্ত হচ্ছিল না। এর ফলে রিও কিছু বুঝতে পারে,
কিছুক্ষণ পর তেই সিয়ং এর সঙ্গে কথা বলতে আসে, যেখানে সে বলে তুমি কি মনে করো যখন রিও বলেছিল আমরা খুব প্যাশনেট ডেট করতাম, কিন্তু তখন আসলে আমি শুধু আবেগপ্রবণ ছিলাম। তুমি কখন আমাকে আবেগ দিয়ে ভালোই বাসুনি, শুধু আমি তোমাকে ভালোবেসে গিয়েছি, তাই আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সিয়ং নানান অজুহাত দেওয়া শুরু করছিল, কিন্তু তেই তো সত্যটা জানতো। সে তাকে বলে হাড়িটা আগে একটু ভাঙা ছিল, আর তুমি রিওর উপর অনেক চিৎকার করেছো আর ওকে অপমানও করেছো অনেক, কিন্তু তখন আমি এটা ইচ্ছে করেই বলিনি, কারণ আমি রিওর সাথে অনেক জেলাস ছিলাম। এটা শুনে সিয়ং অবাক হয়ে যায়। এদিকে রিওর ঘুম আসছে না, তাই সে বাইরে আসে। তখন সে দেখে তার কাপড় ধোয়া আর আয়রন করাও আছে। সে বুঝতে পারে এটা সিয়ং করেছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি যখন সে কাপড় বদলে বাইরে যায় তখন সিয়ং তার কাপড় ধুয়ে দিয়েছিল। তারপর রিও হাঁটতে হাঁটতে সে ইয়ঙ্গি পর্সের কাছে পৌঁছায়, যেখানে সে প্রতিটা পট খুলে দেখছিল। তখন সিয়ং এখানে আসে। তাকে বাইরে আসার কারণ জিজ্ঞাসা করলে সিয়ং বলে তারও ঘুম আসছে না। তখন রিও তাকে বলে ভেতরে গিয়ে খেয়ে নিতে, কারণ সে সিয়ং এর জন্য খাবার তুলে রেখে দিয়েছিল। সিয়ং বলে হ্যাঁ আমি পরে খেয়ে নিব। তখন রিও তাকে জিজ্ঞাসা করে কিভাবে আমার কাপড়ে সেই দাগ তুলেছ। সিয়ং বলে আমি রাইস আর ভিনেগার ব্যবহার করেছি। তখন রিও হাসি মুখে বলে তুমি এত ভালো কবে থেকে হলে। তখন সিয়ং তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। রিও বলে আমি এগুলোর মধ্যে সয়া সস খুঁজছি। দাদিমারা আমাকে বলেছিলেন যে এই জারে কিছুতে 100 বছরের পুরনো সয়া সস আছে, আর এই সস দিয়ে অনেক রকমের খাবার বানানো যায়, আর এটা দিয়ে খাবার বানালে নাকি সেই খাবারের স্বাদ 10 গুণ বেড়ে যায়। তখন সিয়ংও বলে যে সে তাকে এটা খুঁজতে সাহায্য করবে। তখন রিও বলে যে যেটার গন্ধ সবচেয়ে ঘন আর তীব্র সেটাই সয়া সস। তারপর তারা দুজন মিলে সেটা খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে রিও সেটা খুঁজে পায়, আর সে সয়া সস এতটাই পরিষ্কার ছিল যে তাদের চাঁদ, তারা আর আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছিল। রিও সেটা দেখে অনেক খাবারের নাম বলতে শুরু করে। সিয়ং বলে তোমার কি খিদে পেয়েছে। তখন রিও খুব খুশি হয়ে বলে সিয়ং আমি পেয়ে গিয়েছি আমার স্বপ্ন, যদিও এটা এতটা বড় নয়, কিন্তু আমি রান্না করতে চাই। রিও এটা বলতে বলতে খুব খুশি হচ্ছিল। তার মুখে চোখে সে এক্সাইটমেন্টটা প্রকাশ পাচ্ছিল, আর রিওর মুখে হাসি দেখে সিয়ং এর মুখেও হাসি ফুটে ওঠে। সিয়ং তাকে দেখে খুব খুশি হয়। তখন তার মনে পড়ে তেহের কথা। তেহি তাকে বলেছিল যে সে রিওকে জেলাস করে। সে বলেছিল যে যখন তুমি রিওর সঙ্গে থাকো তখন তুমি পুরো একটা অন্য মানুষ হয়ে যাও, যাকে আমি কখনোই দেখিনি। তুমি ইউজুয়ালি খুব রাগী মোডে থাকো, তুমি কারোর সাথে ভালোভাবে কথা বলো না, তুমি খুব ইম্যাচিউর বিহেভ করো, কিন্তু যখন তুমি রিওর সঙ্গে থাকো তখন তোমার চোখ সবসময় রিওর ওপর থাকে। তুমি জানো তুমি ওকে কিভাবে দেখো, যেন তুমি ওর খুশিটা নিজের করে দেখো। ওকে দেখলে তুমি শুধু ওর দিকে তাকিয়ে স্মাইল করো, যখন রিও হাসে তুমি শুধু তার দিকে তাকিয়ে থাকো। আর এখনো সিয়ং শুধু রিওর দিকে তাকিয়েছিল। রিওকে খুব খুশি দেখাচ্ছিল। সিয়ংও তাকে দেখে খুব খুশি হচ্ছিল, আর সে শুধু হাসছিল। সিয়ং মনে মনে বলে আমি অনেকদিন ধরে আমার অনুভূতি থেকে পালাচ্ছিলাম, কিন্তু রিওকে আমার সামনে এত হাসি খুশি থাকতে দেখে আমি বুঝলাম যে আমি রিওকে আর পছন্দ করা থেকে নিজেকে আটকাতে পারছি না। আর এখানে এপিসোড 5 শেষ হয়।